common electron configuration হচ্ছে n-1 n-1d and s। এখন স্যার এখানে ns এর জায়গায় আপনি লিখছেন 1, মানে 1 থেকে 2 পর্যন্ত যে কোনো বুঝতে পারেন। এখন স্যার এখানে আমার একটা মানে নিজস্ব একটা ব্যাপার আছে, একটু খেয়াল করে যদি দেখি তাহলে তো প্যালাডিয়াম ইলেকট্রোনিক্স শুধুমাত্র 4d 10 যায়, ওখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পারি না যে s ব্লকে কোনো ইলেকট্রন থাকে, তাহলে এটা কিন্তু আমরা 0 থেকে দেখতে পারি না 1, মানে 1 ভেরি গুড ভেরি গুড। দাও আসতেছি। ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, যদি আমি সেদিন ওটা লিখে থাকি তাহলে ভুল লিখছি, আমি একটু ঠিক করে লিখি। সাধারণ ইলেকট্রন বিন্যাস মানে তুমি যেটা মুখে বললেই মাত্র, আমি যদি ওটা লিখে থাকি তাহলে হয়তো বা ভুল লিখছি, আমি সঠিকটা ঠিক করে দেই। হবে হচ্ছে যেটা n-1 d 1 to 10 ns 1 to 2। আচ্ছা, সো এখন কথা হচ্ছে তুমি বলছো প্যালাডিয়ামের কথা নাকি? আচ্ছা, প্যালাডিয়ামের ক্ষেত্রে ঘটে কিনা আমি বলতে পারতেছি না, আমাকে দেখে বলতে হবে। তবে কিছু কিছু মৌল আছে যাদের ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম, মানে সাধারণ যে নিয়ম হয় সেই নিয়ম অনুযায়ী হয় না, তাদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে। সো প্যালাডিয়ামের ক্ষেত্রে যদি ওরকম কিছু হয় তাহলে সেটাও এই নিয়ম ব্রেক করবে। আমাকে ওটা একটু দেখে তারপরে বলতে হবে। তুমি ক্লাসের শেষে অবশ্যই গ্রুপে বলবা যে ভাইয়া প্যালাডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আপনি একটু পড়েন, আপনি পড়তে বসেন, আপনি অনেক তালবাহানা শুরু করছেন, একটু পড়াশোনা করি আমাদেরকে এটা দেখান, ঠিক আছে? তারপর আমি দেখে বলতে পারবো আর কি। তবে সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। আর আমি গতদিন কী লিখছিলাম আমি জানি না, কারেক্টলি এটা হওয়া উচিত। ও তাহলে ঠিক আছে, এটাই ওকে। সো আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, চতুর্থ অধ্যায়ের উপর। আজকে কি 3 না 4 নাম্বার ক্লাস? 3ই তো মনে হচ্ছে। 3ই ঠিক আছে, তাই না? ওকে, সো আজকে অনেক কিছু দেখা লাগবে, অনেক কিছু, এবং ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা টপিক, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব দেখা লাগবে। এটা আমাদের সময় আমরা পড়তাম ইন্টারমিডিয়েটে, এখন তোমাদের 9-10এই পড়া লাগে। যদিও খুব বেশি গভীরে যাওয়া লাগবে না, বাট আমি একটু তোমাদের গভীরে নিয়ে যাব আর কি, কারণ একটু আগে থেকে জেনে রাখি, সমস্যা কি, এখনও হাতে অনেক সময় আছে আমাদের। সো মেন্ডেলিভের পর্যবেক্ষণের ত্রুটি বা ব্যতিক্রম, এটা নিয়ে একটু কম কথা বলছিলাম গত ক্লাসে, আজকে আরও একটু বলবো বই থেকে। ইতিহাস আর বৈশিষ্ট্য হালকা একটু দেখাবো। তোমাদের কি মনে পড়ে যে প্রথম কোন মৌলটা সেপারেটলি আবিষ্কার করা গেছিল? মনে আছে? জার্মান একজন ফসফরাস মৌলটাকে আলাদা করা গেছিল। জার্মান একজন ব্যাংক্রাফট মানে দেউলিয়া ব্যবসায়ীর কথা বলছিলাম, যে তিনি প্রথম আলাদা করতে পারছিলেন। এবং কোত্থেকে আলাদা করছিলেন মনে আছে তো? প্রস্রাব থেকে, রাইট, ইউরিন থেকে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা মজার জিনিস খেয়াল করছো? কোনো একটা শব্দ, কোনো একটা বিশেষ বিষয় যখন আমরা বাংলায় বলি তখন আমাদের কাছে একটু লজ্জা লাগে, যখন আমরা ইংরেজিতে বলি তখন আমাদের মধ্যে একটু ভাব আসে। যেমন ধরো এই যে প্রস্রাব বলতে কেমন লাগে, ইউরিন বললে ভালো হয়। তারপরে ধরো মেয়েরা যারা আছো তাদেরকে বিয়ে দেওয়ার পরে রাস্তায় দেখা হইলো, আমি যদি জিজ্ঞেস করি এই ওটা কে, বলে না আমার স্বামী বা আমার বর, বলে কি আমার হাজব্যান্ড বললে খুব মানে একটা ভাব আসে আর কি, মানে লজ্জা কম লাগে। এনিওয়ে ওকে, তারপরে আসা হচ্ছে অবস্থান্তর মৌল নামে একটা বিশেষ, এই কার মাইকে সমস্যা, অবস্থান্তর মৌল নামে একটা বিশেষ বিষয় আছে। ইংরেজিতে এটাকে কি বলে? ইংরেজিতে কি বলে বলেন তো? ট্রানজিশন এলিমেন্ট, মৌল না এলিমেন্ট। তো এই এলিমেন্টগুলো এরা সবাই ধাতু বেসিক্যালি। হ্যাঁ ওইটাই বলতেছি যে এরা সবাই ধাতু, এজন্য আবার ট্রানজিশন মেটালও বলা যায়, বাট মৌল যেহেতু এখানে বলছে তাহলে ইংরেজি হবে ট্রানজিশন এলিমেন্ট। সো ট্রানজিশন মানে কি? নড়াচড়া করে। অবস্থান্তর মানে ওই যে মানে অবস্থাটা চেঞ্জ করতেছে, এই জন্য বলা হচ্ছে অবস্থান্তর। সো এই মৌলগুলা কারা বা এর ডেফিনেশন কি, এটা নিয়ে বইতে একটু ভুল কথা বলছে, ওটা একটু সঠিক করার চেষ্টা করব। বাট ওই সঠিক ইনফরমেশনটা, সঠিক ডেফিনেশনটা তোমাদের জন্য হয়তো বা শেখাটা কষ্ট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, বাট জাস্ট একটু শুনে রাখো আর কি, হ্যাঁ, সো দ্যাট ইন্টারমিডিয়েটে যে যেন হেল্প হয়। মানে বারবার ইন্টারমিডিয়েটের কথা কেন বলতেছি, 9-10 এটা আসলে কিছুই না, এটা লিটারেলি কিছু না। মানে তোমাদের কাছে মনে হচ্ছে না জানি কি আহামরি কিছু, মানে ইন্টারে উঠে বুঝবা যে তারপর যন্ত্রণাকারে বলে আর কি। সো এই জন্য আগে থেকে যত জেনে রাখবা তত ভালো আর কি। ওকে চলেন আর কথা না বাড়ায় আমরা পড়াশোনা শুরু করি। সো পর্যবেক্ষণের প্লটিং তোমাদের সাথে আরও একবার করার কথা ছিল, এবং আজকে আমাদের শেষ প্লটিং হবে আর কি, ঠিক আছে? সো আমি কিন্তু অনেকবার রাখতেছি তোমাদের সাথে, জাস্ট তোমার মাথার মধ্যে ঢুকায় দেওয়ার জন্য পার্মানেন্টলি, যেন আর মিস না হয়। তাহলে প্রথম কাজ কি করতে বলছিলাম? একটা গ্রুপ আঁকতে বলছিলাম, এরকম খাড়া একটা গ্রুপ আঁকবা। আঁকার পরে কি করবা? পাশের গ্রুপটা কয় ঘর খাটো তাড়াতাড়ি বলেন?
এক ঘর এক ঘর খাটো। আচ্ছা করলাম। তার পাশের গ্রুপটা কয় ঘর খাটো? 2 ঘর। তাহলে এই যে দেখো এই একটা ঘর এই একটা ঘর রেখে এটাকে টেনে বের করে নিয়ে আসবা। আচ্ছা এটাকে টেনে বের করে নিয়ে আসলাম। আনার পরে কি করব, এটাকে টান দিয়ে লম্বা করে ফেলবো বেশ খানিকটা। অনেক দূর আসার পরে আবার কি হবে, নিচে নামবে নাকি উপরে উঠবে বলেন? উপরে উঠবে। উপরে উঠবে। কয় ঘর? 2 ঘর। মোটামুটি ওইখানে যতখানি হাইট ছিল এখানে অতখানি দেওয়ার পরে আবার টান দিয়ে লম্বা করে ফেলবো। লম্বা করে আবার কি উপরে উঠবো নাকি নিচে নামবো বলো? উপরে উঠবে। এক ঘর উপরে উঠবো মাত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে এক ঘর উপরে উঠি। এই যে আমার এক ঘর উঠলাম। তারপরে আবার সোজা নিচে নেমে আসবো। এরপরে কি করতে হবে, এইটাকে টান দিয়ে ওই মাথায় নিয়ে চলে যেতে হবে। আমার দেখতে যেন খারাপ না লাগে, আজকে যেহেতু শেষ আঁকা এই জন্য আমি একটু টেকনোলজি অ্যাপ্লাই করতেছি। খাতা হইলে আমি সুন্দর আঁকতে পারতাম, স্মার্ট বোর্ডে আঁকাটা প্যারা। এই তো হয়ে গেছে। এরপরে কি করব, এটাকে টেনে এখানে মিশাই দিব। তাহলে একটা গ্রুপ হয়ে গেল। এখানে কয়টা জানি আনুভূমিক দাগ হওয়ার কথা ছিল এখানে? একটা নাকি দুইটা? একটা দাগ দিলেই 2টা ঘর হয়ে যায় আমাদের। আচ্ছা তারপর আবার এটাকেও মিশাই দিলাম, হয়ে গেল শেষ। এবার আমাদের মৌল বসানোর পালা। তাহলে প্রথম মৌলটা আমাদের এখানে বসে হাইড্রোজেন। তারপরে ওই পর্যায়ে বরাবর ডানে চলে আসবো। তাহলে এটা হচ্ছে হিলিয়াম। বলো বলো তারপরে কে জানি বলো? লিথিয়াম, বেরিলিয়াম। এরপরে কি বলছিলাম, একটা করে মৌল লিখবো, একটা করে দাগ দিব। এবং এই হিলিয়ামের নিচে বরাবর কে বসবে? নিয়ন। তাহলে এখানে লিখবো হচ্ছে বোরন। কার্বন, বোরনের পরে হচ্ছে কার্বন, তারপরে হাইড্রোজেন, নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন, নিয়ন। আচ্ছা এটা কিন্তু ফ্লোরিন না, উচ্চারণটা ফ্লুরিন। ফ্লুরিন, নিয়ন। আচ্ছা এই কয়টা আমার একটু ব্লু কালার করে দেই। হ্যাঁ, তারপরে নিয়নের পরে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপরে বলো ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কার সাথে সাথে জানি পাশে একটা বাচ্চা বসে বসে বলতেছে, কার সাথে জানি একটা বাচ্চারও পর্যায় সারণী শিখাই ফেলতেছে যে আয় এক কোর্স ফিতে 2জন শিখে ফেলি। একটু আগে আজকে যেমন আম্মুকে ডাক্তার দেখানোর সময় মানে মিনি স্ট্রোক করছে, তো মানে ব্রেন স্ট্রোক বলে আর কি এটাকে। সো নিউরোলজিস্ট দেখানো হচ্ছে, মানে নিউরন স্পেশালিস্ট, সংক্ষেপে বলে নিউরোলজিস্ট। সো আমি নিজেও তো আমার এই হাতের সমস্যার জন্য নিউরোলজিস্ট দেখাচ্ছি। সো পরে ওই ডাক্তার আবার চিনে তো, পরিচিত আর কি। তো উনি বলতেছে তোমার কি সমস্যা, তোমারটাও একবারে দেখায় নিয়ে যাবো। সো এক ভিজিটিং ফিসে 2জনের দেখা হয়ে গেছে আর কি। আচ্ছা সো ওরকম মনে হচ্ছে যে কে জানি পর্যায় সারণী ওর সাথে সাথে বাচ্চাটাকেও শিখে ফেলতেছে। আচ্ছা এবার কি করতে হবে আমাদের, এখানে একটা পর্যায় বানায় ফেলতে হবে। তাহলে চলেন পর্যায় বানায় ফেলি। আল্লাহ বিসমিল্লাহ। একটু বেকাতাড়া হয়েছে, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করতেছে, আজকে শেষ তো। এই তো এটাকে এবার টান দিয়ে লম্বা করে দিই। চলো এই যে হয়ে গেল। এইবার তোমার কি হবে বলো? এই গ্রুপটা আমরা যদি লিখে ফেলি তাহলে সহজ হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে কি থাকে? ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। অর্গানেসনের প্রতীক কি? ওজি। ওজি ঠিক আছে, ওজি ওজি। আচ্ছা এবার কি করব, এইটার সুবাদে আমি বাকি পর্যায়গুলো ঠিক করে ফেললাম। এইবার বলেন কোন গ্রুপ লিখলে আপনাদের জন্য সুবিধা হয়, তাড়াতাড়ি বলেন। আমার কাছে তো হ্যালোজেন সহজ লাগে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসাইন, টিএস। তারপরে আমি গ্রুপ নাম্বার 1-এ গেলাম। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে কে জানো? স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ওকে, তারপর আর কোন গ্রুপ শিখাইছিলাম আপনাদেরকে? কপারের নিচে কে আছে? আর্জেন্টাম বলা যাবে না, কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড। আর্জেন্টাম বলা যাবে না,
অরাম বলা যাবে না, ফেরাম বলা যাবে না, বলতে হবে এদের প্রত্যেককে ইংরেজি নামে, ঠিক আছে? বলতে হবে ইংরেজি নামে, প্রতীক আসতে পারে, সিম্বল আসতে পারে তাদের ল্যাটিন নাম থেকে, গ্রিক নাম থেকে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে তোমাদের আজকে আরও কতগুলো গ্রুপ একটু শেখা লাগবে কষ্ট করে। এই পর্যন্ত যদি শিখে ফেলো তাহলে আরও কতগুলো গ্রুপ একটু শেখো। নিচে একটা বস্তু থাকে, নিচে একটা কোলবালিশ থাকে, এটার কথা মনে আছে? এই কোলবালিশটায় আরও কিছু জিনিস একটু দেখা লাগবে, এই কোলবালিশটায় আরও কিছু জিনিস একটু শেখা লাগবে, সেগুলো একটু আমরা শিখে ফেলি। প্রথম মৌল আর শেষ মৌলটা শেখা লাগবে। কার জানি মাইকে খুব গড়গড় করতেছে, কে এটা? আচ্ছা দেখো, প্রথম মৌলটাকে ল্যান্থানাম, নাম। হ্যাঁ, আর অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনাম না কিন্তু অ্যাক্টিনিয়াম, আর এটা হচ্ছে ল্যান্থানাম, ঠিক আছে? ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম। এর লাস্ট যে মৌলটা ল্যান্থানাইড সিরিজের লাস্ট মৌলটা হচ্ছে কে? লুটেশিয়াম, আর এখানে হচ্ছে লরেনশিয়াম। লুটেশিয়াম, লরেনশিয়াম, এই ফার্স্ট আর লাস্ট মৌল শিখলেই হবে, মাঝখানেরগুলো শেখার দরকার নেই। এই পাশে সেরিয়াম টেরিয়াম কী কী জানি আছে। এখন একটা ব্যাপার হচ্ছে, এই যে যতগুলো মৌল লিখছি ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, এই সবগুলো মৌলের লোকেশন কিন্তু এই জায়গায়। ল্যান্থানাম থেকে লুটেশিয়াম সবাই এখানে, অ্যাক্টিনিয়াম থেকে লরেনশিয়াম, এই সবগুলো মৌলের লোকেশন হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে। সো ব্যাপারটা আসলে 3 ডিমেনশনাল। তোমাদের আপাতত পর্যায়ে আমি যেটা দেখাচ্ছি এটা কি 2 ডিমেনশনাল না? একটা ফ্ল্যাট প্লেনের উপরে আছে, কিন্তু জিনিসটা আসলে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম মৌলগুলো এখান থেকে বের হয়ে আসছে, বোর্ড থেকে বের হয়ে তোমার দিকে চলে গেছে। অ্যাক্টিনিয়াম থেকে লরেনশিয়াম মৌলগুলা তোমার দিকে চলে গেছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি দেখাবো 3D মডেলটা। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে আরও কিছু, আসলে ওদেরকে আমরা আলাদাভাবে এফ ব্লক বলে ডাকি, বাট ওর লোকেশনটা কেমন আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন একটু দেখাই, তা নাহলে মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের, বুঝছি। এই যে দেখেন, আসলে জিনিসটা হচ্ছে এরকম। এইটাকে তোমাদের কি বলছিলাম, এটাকে বলে হচ্ছে লং ফর্ম, গত ক্লাসে বলার কথা তো এই নামটা মনে হয়, লং ফর্ম অফ পিরিয়ডিক টেবল। এই যে এই বস্তুটাই হচ্ছে সেইটা, লং ফর্ম অফ পিরিয়ডিক টেবল, মানে বাংলায় বলে হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী বা পর্যায় সারণীর দীর্ঘরূপ। আসলে জিনিসটা এত লম্বা, বুঝেছো? সো এই ঘোড়ার ডিমটুকু দেখতে খুব বিশ্রী লাগে এইখানে, এই জন্য আমরা করছি কি, এই পার্টটুকু কেটে নিচে বসায় দিছি। দ্যাটস হাউ ইউর মডার্ন পিরিয়ডিক টেবল হ্যাভ বিকাম। হ্যাঁ বলো, এক্স্যাক্ট একটা জিনিস একটু জোরে বলো, আমি বুঝতে পারতেছি না। কি আর কি, এখানে আমরা যদি দেখি, আজকে আপনি ব্লক করাবেন যে কোন মূল কোন ব্লক। ওটা গতদিন হয়ে গেছে বন্ধু, গতদিন। আচ্ছা স্যার, হ্যাঁ, আমি প্রশ্নটা করে ফেলি। ল্যান্থানাম আর অ্যাক্টিনাম আর থোরিয়ামকে আমাদের বলতে যে ডি ব্লকের মূল ধরা হয়। আর আমি একটু জানতে আইকিউবিক সিস্টেম হচ্ছে যে ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম এই শুধুমাত্র দুইটাকে হচ্ছে ডি ব্লক মূল ধরা হয়। কিন্তু আমার সমস্যাটা এই জায়গায় যে আমরা যদি আউটবক্স সিস্টেম অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল ল্যান্থানামে কিন্তু ডি ব্লক ইলেকট্রন প্রবেশ করার কথাই না, আগে প্রবেশ করার কথা এফ ব্লক, তারপর যাওয়ার কথা ডি ব্লক। তাহলে সেই অনুযায়ী আমার বুঝতে স্যার এলইউ যেটা নামটা ভুলে গেছি, কোনটা কোনটা? এলইউ মৌল যেটা মানে লুটেশিয়াম, লুটেশিয়াম। লুটেশিয়াম আর লরেনশিয়াম তো আমার ডি ব্লক মৌল হওয়ার কথা সিস্টেমে, মানে হুম। কিন্তু এখানে ওটা না হয় ল্যান্থানাম বা অ্যাক্টিনাম কেন? আচ্ছা ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন। তুমি কি একটু আগে ওই প্রশ্নটা করছিলে ওই যে প্যালাডিয়ামের ব্যাপারে? জি স্যার। আচ্ছা, তাহলে এই প্রশ্ন দুইটা লিখে রাখো, এটা লিখে রাখো, ভুলে যাবে না। খুবই ভালো প্রশ্ন, আমি আগামী ক্লাসে আলোচনার চেষ্টা করব, বাট ওটার জন্য আমার সামনে ইলেকট্রন বিন্যাস থাকা লাগবে। এখন আমি নিজে হাতে লিখতে অনেক সময় লাগবে, আমি পারবো না, ভুলভাল হইতে পারে। সো এই জন্য আগামী ক্লাসে আলোচনা করবো আর কি, ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে মেইন লম্বা চেহারা। এখন আমরা আসল জায়গায় যাই। আসল জায়গা কোথায়? এইখানে ছিল। সো এখন দেখো, স্যার আমার কোশ্চেনটা ছিল হচ্ছে, মানে আমরা গ্রুপগুলোকে এ সাব গ্রুপ আর বি সাব গ্রুপের মধ্যে ডিভাইড করতে পারি না? এখন হচ্ছে ল্যান্থানাইড আর টেকনাইড সিরিজের যে মৌলগুলো আছে সেগুলো কি বি সাব গ্রুপের মধ্যে পড়বে? ডি তো সাবগ্রুপ না। না স্যার, বি ও বলেছেন। ও হ্যাঁ, ডেফিনেটলি বি এর মধ্যে পড়বে, বি এর মধ্যে। কারণ হচ্ছে কি, ল্যান্থানাইড সিরিজের সবগুলো মৌলের লোকেশন যদি এই জায়গায় হয়, আর অ্যাক্টিনাইড সিরিজের সবগুলো মৌলের লোকেশন যদি এই জায়গায় হয়, এরা তো সব বি সাব গ্রুপে। বুঝতে পারছো? ওকে, সো এবার চলেন, এই কয়টা গ্রুপ শিখলাম, এরপর আরও একটু এক্সট্রা গ্রুপ শেখা লাগবে আপনাদের আজকে থেকে, সেটা একটু বলে দেই। এগুলো এত জরুরি না তোমাদের জন্য এই বয়সে, বাট একটু শেখো, একটু কষ্ট করতে হবে আর কি। বোরন অ্যালুমিনিয়ামের নিচের মৌলটা কে জানো?
গ্যালিয়াম, helium, তারপরে কে? helium, ইন্ডিয়াম, থ্যালিয়াম। থ্যালিয়ামের প্রতীক কি? TH টিএইচ দিয়ে থোরিয়াম। থ্যালিয়াম হচ্ছে টিএল। এটা প্রায়ই অনেকে ভুল করে, ইনফ্যাক্ট আমি নিজেও একসময় তোমাদের বয়সে ভুল জানতাম। থ্যালিয়ামের প্রতীক কিন্তু টিএইচ না, টিএল। ঠিক আছে, টিএইচ তে হয় হচ্ছে থোরিয়াম। ওকে, কার্বন, সিলিকন, তার নিচে কে? জার্মেনিয়াম, germanium, টিন, তারপরেটা হচ্ছে লেড। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, antimony, বিসমাথ। এগুলো সব মুখে মুখে বলবা, হাতে লিখবা, বারবার মুখস্থ হয়ে যাবে। আর আগে কিন্তু তোমাদের ওই যে গ্রুপ 1-এ 2-এ আর এই 7-এ 0, এই 4টা গ্রুপ যেহেতু মুখস্থ করা ফেলছি, আজকে আর 4টা গ্রুপ মুখস্থ করতে হবে, তাহলে টোটালি 8টা গ্রুপ তোমার হয়ে গেল এ সাব গ্রুপের। ঠিক আছে, এই কয়টাই তোমার বেশি লাগবে আর কি। সো 4টা এতদিন ধরে পড়াইছি, আর আজকে 4টা দেখাই দিচ্ছি, শিখে ফেলো একদম, দেখবা যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পুরা সেফ। অক্সিজেন, সালফার, তারপরে কি? সেলেনিয়াম, aluminum, টেলুরিয়াম, tellurium, পোলোনিয়াম। এই কয়টা মৌল লাগবে, নিচের মৌলগুলো তো জরুরি না, এই কয়টা শিখলে ইনাফ, মোর দ্যান ইনাফ। আচ্ছা, এবার তাই গ্রুপ 13 এর একটা ছন্দ স্যার বলে আপনার মজা লাগবে। কোনটা? যদি আপনি ছন্দের পক্ষে তাও বলি, হ্যাঁ, বাংলাদেশের আওয়ামী লীগ গেল ইন্ডিয়ার তালে। কি? বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া তালে তালে তালে? তালে মানে কি? তালে তালে চলে বলি না, মানে তাল ওই মেয়েটার তালে পাগল হয়ে গেছে, এটাই করে তলে হবে তলে হবে। ও, তালে আর কি। আচ্ছা, তালে তলে হইলো আর কি। ঠিক আছে, ভালো কবিতা। বাংলাদেশ ইন্ডিয়া এ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া। আচ্ছা, যার যার কবিতা দিয়ে শিখতে ইচ্ছা করে সে সমস্যা নেই। ওকে, এবার আসলে আমরা এ আর বি সাবগ্রুপটা আবার একটু রিপিট করি। বলেন, এটা কি ছিল? 1A। এটা কি ছিল পাশেরটা? 2B, বি ছিল, sorry, A। তাহলে পাশেরটা কি হবে? 1-2 এর পরে এটা কি হবে? 3B হয়ে যাবে, কারণ এটা নিচে নেমে আসছে। এই পাশেরটা কি হবে? 4B, 4B, 5B, 6B, 6B, 7B, 7B, এর পাশেরটা কি 8B নাকি? তার তিনটা নিয়ে 8B, তিনটা কলাম মিলে একটা গ্রুপ, তিনটা কলাম মিলে একটা গ্রুপ। এটাকে আমরা বলছিলাম শুধুমাত্র 8B, অথবা তুমি চাইলে 8ও বলতে পারো, তোমার ইচ্ছা আর কি। তারপরে এটা পাশেরটা কি 9 হয়ে যাবে নাকি? 3B, 1B, মনে রাখবো, আমরা 8-এর উপরে যাব না, আমরা 8-এর উপরে যাব না। সো 8-এর পরে 8B-তে যেহেতু পৌঁছায় গেছে, এখন আবার 1 থেকে শুরু, তাহলে এটা হচ্ছে 1B। তার পাশেরটা কি হবে? 2B। তাহলে পরেরটা কি হবে? 3 হয়ে যাবে, 3A হয়ে যাবে। পাশেরটা হবে 4A, তার পাশেরটা 5A, 6A, তারপরে 7A, 0 গ্রুপ, অথবা তুমি 8Aও বলতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমাদের পর্যায়গুলোর নাম তাড়াতাড়ি একটু বলেন তো দেখি কেমন মনে আছে। প্রথম পর্যায়ের নাম কি ছিল? অতি ক্ষুদ্র পর্যায়ে। তারপরের দুইটা পর্যায়ের নাম কি ছিল? ক্ষুদ্র পর্যায়। তারপরের দুইটা দীর্ঘ পর্যায়। লাস্টের দুইটা অতি দীর্ঘ পর্যায়। নেম কি দেওয়া যাবে? বুঝি নাই কি? এগুলোর ইংলিশ অতি ক্ষুদ্র ক্ষুদ্র। ও, আমার তো মনে নাই তো। এটা বলছিলাম যে ক্লাসের পরে একটু জিজ্ঞাসা করতে গ্রুপে, তাহলে আমি গুগল ঘাইটা শিখতাম বা বই থেকে শিখতাম। আমার তো মনে নাই তো, আমি তো এগুলো ইংরেজিতে পারি না। একটু আজকে ক্লাসের পরে মনে করাই দিও আর কি, ঠিক আছে, এই কোশ্চেনগুলো। ওকে, সো এইটা গেল। এখন আমাদের গ্রুপগুলোর নাম মনে আছে? এই 1A গ্রুপের নাম জানো কি? ক্ষার ধাতু, অ্যালকালি মেটালস। তারপরের গ্রুপটা অ্যালকালাইন আর্থ, অ্যালকালাইন আর্থ। তারপরে 1B প্যানেট গ্রুপ, কয়েন মেটালস, মুদ্রা ধাতু গ্রুপ। হ্যাঁ, তারপরে এই বাবা একটু শব্দ হচ্ছে, মুনেম শাহরিয়ান নাকি সাবিহা মুস্তারি তোমার। ওকে, তারপরে আর কোন গ্রুপের নাম ছিল? চ্যালকোজেন, চালকোজেন কোনটা ছিল? 6-এ, তাই না? 7-এ কি ছিল? হ্যালোজেন। লাস্টেরটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস গ্রুপের আর কি যেন নাম ছিল? আর একটা নোবেল গ্যাস, অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস। ওকে, এখন এই নামগুলো ছাড়াও আরও কিছু নাম আছে তোমাদের এখানে যে লেখা আছে। এই যে তোমাদের এখন দেখতে পাচ্ছ না মনে হয় ঠিক মতো, আমরা পর্যায় সারণী কাইট করে লিখছি কারণ এটা জায়গা হইতেছিল না তাই। সো এই যে প্রথম যে গ্রুপটা দেখতে পাচ্ছ, কি মোটামুটি বুঝতে পারতেছো নাকি? আচ্ছা, পড়া যাচ্ছে। প্রথমটার নাম হচ্ছে ক্ষার ধাতু গ্রুপ, অ্যালকালি মেটালস। তারপরটা মৃৎ ক্ষার ধাতু গ্রুপ। এই যে কপার সিলভার গোল্ড যেটা, এটার নাম হচ্ছে মুদ্রা ধাতু গ্রুপ।
এই যে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের যে গ্রুপটা, ওটার কোনো নাম আমি তোমাদের আগে দেখাই নাই, বাট ওটার নাম একটু জেনে রাখো আর কি। আইকোসাজেন গ্রুপ, মানে আইসিও বানানটা আর কি। তারপর এটা হচ্ছে ক্রিস্টালোজেন গ্রুপ, নিকটোজেন গ্রুপ, চালকোজেন গ্রুপ, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস। এই নামগুলো তোমাদের এখন লাগবে না এসএসসির জন্য, এগুলা ফর এইচএসসি আগে থেকে একটু দিয়ে রাখলাম। যদি কারো ভালো লাগে, শিখতে ইচ্ছা করে, আগে থেকে একটু শিখে রাখলা, একটু দেখে রাখলা, এমন যেন না হয় যে জীবনে কোনোদিন শুনি নেই আর কি এগুলা। সো এই প্রত্যেকটা রিজন পাবা বড় হয়ে। চলেন এখন আমরা পেছনে ফেরত যাই আবার। হ্যাঁ বলো, কিছু বলতেছো না? ওকে, হ্যাঁ মানে ওরা হচ্ছে মূলত প্রাকৃতিক প্রচুর, এইগুলোর প্রত্যেকটার কারণ কিন্তু পাবা ইন্টারমিডিয়েটে। তারপরে একটু জিজ্ঞেস করছো বলে বলতেছি, মানে এরা হচ্ছে মূলত যে কেলাস গঠন করে আর কি। এই কারণে ওদের নাম দেওয়া হয়েছে ক্রিস্টালোজেন আর কি। আচ্ছা, সো এই কথাটা তোমাদের বইয়ের স্ক্রিনশট থেকে নেওয়া। এটা দেখলেও তোমাদের ইতিহাস নিয়ে আরেকটু ধারণা হবে যে কেন আগের মানুষগুলো ঠিকঠাক পর্যায় সারণী বানাইতে পারে নাই, মেন্ডেলিভের সময় এসে কেন আমরা অনেক ভালো ফর্ম বানাইতে পারছি। আপনাদেরকে আমি ল্যাভয়েসিয়াস ছবি দেখাইছিলাম, এই যে দেখেন লেখা আছে ল্যাভয়েসিয়া মাত্র কয়টা মৌল নিয়ে কাজ করছিল? 33টা মৌল নিয়ে সাজানোর চেষ্টা করছিল। সো স্বাভাবিক, এখনও অনেক মৌল আবিষ্কার হয় নাই, সে তো পর্যায় সারণী বানাইতে পারবে না। কিন্তু মেন্ডেলিভ কয়টা মৌল নিয়ে কাজ করছে দেখো তো, 63টা মৌল। এবং সে 4টা মৌলের প্রেডিকশন দিয়ে গেছিল, মানে ভবিষ্যৎবাণী। কি কি নাম ছিল মনে আছে? একা সিলিকন, মনে আছে? কারোর কিছু মনে নাই? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, আরেকটা কি? এটা বোরন। গ্যালিয়াম। হ্যাঁ, এগুলো একটু শিখো। গ্যালিয়াম না? হ্যাঁ, পরীক্ষায় লাগবে। ওকে, যাই হোক, সো আমরা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি আর করব না, আজকেই শেষ। এই জিনিসগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। এই মুখস্থ আমার ভালো লাগে না, বাট এই মুখস্থগুলো পরীক্ষায় আসে, মুখস্থ করিতে হইবে, ঠিক আছে? এর মধ্যে অনেক জিনিস খুবই সহজ, শিশু মার্কা জিনিস, বাট করবা। পর্যায় সারণীতে 7টা পর্যায় বা আনুভূমিক সারি আছে আর 18টা গ্রুপ আছে, এগুলো তো আমরা জানি। বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ কোন নিয়মে বলতেছে? বোরের নিয়মে বলতেছে। হ্যাঁ, মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলগুলো দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 নম্বর পর্যায়ের মৌল। একটু আগে তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম মনে আছে, এই যে ল্যান্থানাইড থেকে লুটেশিয়াম পর্যন্ত, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত সবগুলো মৌল আসলে এই যে 6 নাম্বার পর্যায়ের মৌল। এটা হচ্ছে 6 নাম্বার, 1 2 3 4 5 6 7, ঠিক আছে না? 6 নাম্বার পর্যায়ের মৌল, আর এরা হচ্ছে 7 নাম্বার পর্যায়ের মৌল আর কি, সেটার কথা বলছে। তারপরে কি বলছে? পর্যায় 1-এ শুধুমাত্র 2টা মৌল, ওই যে হাইড্রোজেন আর ওই পাশে হিলিয়াম। পর্যায় 2-তে কয়টা মৌল, 4-এ 5-এ কয়টা, 6-7-এ কয়টা করে, এগুলো একটু মুখস্থ করা লাগবে আর কি, ঠিক আছে? আমি আর কিছু বলতেছি না, কোন গ্রুপে কয়টা করে মৌল, এগুলো এমসিকিউতে আসে, আসলে লিটারালি পরীক্ষা কিন্তু আসতে দেখা যায়। সো এটা কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্লাইড দিয়ে রাখলাম, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, আপনাদের বই থেকে নেওয়া আর কি। ওকে, এবার আসো পর্যায় সারণীর কিছু ত্রুটি বলা যায়, ত্রুটি বা ব্যতিক্রম। যেমন হাইড্রোজেনের অবস্থান। আমাকে একটু বলেন তো, এই যে হাইড্রোজেন ভদ্রলোক, ইনাকে কোথায় জায়গা দেওয়া হয়েছে? গ্রুপ নাম্বার 1-এ, কিন্তু ইনার লোকেশনটা আরও এক জায়গায় হইতে পারতো। বলেন তো কাদের সাথে? হ্যালোজেনের সাথে। হ্যালোজেনের সাথে, তার কারণটা হচ্ছে কি? হ্যাঁ, হাইড্রোজেন এর যোজনী কত বলো? হাইড্রোজেনের যোজনী কত? 1। হ্যাঁ, হাইড্রোজেনের যোজনী 1, ওই হ্যালোজেনদেরও যোজনী 1। আবার হাইড্রোজেন একটা কি বলেন তো, ধাতু নাকি অধাতু? ধাতু ধাতু। ওই বেটা, হাইড্রোজেন একটা গ্যাস, গ্যাস কেমনে ধাতু হয়? ধাতু জীবনে চোখে দেখছো? দাঁড়া, তোকে একটা ধাতু দেখাই। এটা মাথার উপরে বাড়ি দিলে বুঝবি যে ধাতু কারে কয়, টং টং করে শব্দ হবে, ধাতু। সো হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু। ওকে, সো হাইড্রোজেন যেহেতু অধাতু, তাহলে আমাদের হ্যালোজেনের সাথে জায়গা দেওয়া যুক্তিযুক্ত। কিন্তু আবার কাহিনী হচ্ছে কি, হাইড্রোজেন কি করে বলেন তো? ইলেকট্রন দান করে নাকি গ্রহণ করে? গ্রহণ করে। ইলেকট্রন দান করে, ইলেকট্রন গ্রহণও করে, এই হইতেছে ইনার বিপদ। হাইড্রোজেন ইলেকট্রন দান করে H+ যেমন গঠন করে, তোমরা দেখবা হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে H- গঠন করে। যেমন ধরো সোডিয়াম হাইড্রাইড, এটা একটা যৌগ NaH,
সোডিয়াম তো ইলেকট্রন দান করছে, এখানে কিন্তু সোডিয়াম প্লাস আর হাইড্রোজেনটা কি করছে, ইলেকট্রনটা গ্রহণ করতে বাধ্য হয়েছে। সো এখানে হচ্ছে H মাইনাস আছে। সো যার ফলে আমাদের বুঝতে হবে যে হাইড্রোজেনকে আসলেই লিটারালি এদের সাথেও রাখা যাইতো, আবার ওদের সাথেও রাখা যাইতো, কিন্তু কেন এখানে 1 রাখছে বলেন তো, এই গ্রুপে কেন রাখছে তারপরেও, এত মারামারির পরেও বলো। কারণ মাটিতে পাওয়া যায়, মাটিতে নেই। কারণ কোথায় তুই মাটিতে পাইলি গরু কোথাকার, এর ইলেকট্রন বিন্যাসের কারণে, ইলেকট্রন বিন্যাসের কারণে 1s1। আর এই গ্রুপের সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস কি ছিল মনে আছে আপনাদের? ns1। দ্যাটস ওয়াই আমরা ওকে প্রথম গ্রুপেই জায়গা দিছি। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? ওকে, বুঝলাম। আর কোনো ধর্ম বিদ্যমান আছে? বুঝি নাই কি মানে ও কি ক্ষারের কোনো ধর্মই প্রদর্শন করে না? না না না, ক্ষার ধাতুদের অন্য কোনো ধর্মই প্রদর্শন করে না, শুধু ক্ষার ধাতুদের সাথে দুইটা ধর্মের মিল আছে। এক নাম্বারটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাসটা মিলে যায়, আর দুই নাম্বার প্রপার্টিটা হচ্ছে কি জানো, ক্ষার ধাতুরা যেমন ইলেকট্রন দান করতে চায়, ওরও একটা স্বভাব বদ স্বভাব, বেসিক্যালি অধাতু হয়েও সে ইলেকট্রন দান করতে চায়, আর কোনো মিল নাই। ওকে, এবার আমাকে একটু বলেন এই যৌগটার নাম কি বলছিলাম আপনাদেরকে? সোডিয়াম হাইড্রাইড। সোডিয়াম হাইড্রাইড, হাইড্রাইড ড কিন্তু, হ্যাঁ। আচ্ছা এবার বলেন তো H প্লাস যে আয়নটা, এই আয়নটার নাম কি জানো? এটাকে আমরা কি বলি? হাইড্রোজেন আয়ন। এইটাকে বলি আমরা হাইড্রোজেন আয়ন। এর আর কোনো নাম জানো? প্রোটন বলতে পারি। এটাকে আমরা প্রোটন বলতে পারি। প্রোটন যখন বলবো, আলফা কণা এটা না, প্রোটন যখন আমরা বলবো তখন আর আয়ন বলবো না, ঠিক আছে? জাস্ট প্রোটন বললেই হবে আর কি। এটাকে একটা বাক্স করে রাখি আমরা, কাজে লাগবে। এবার আমাকে একটু বলো তো এই বস্তুটার নাম কি, H মাইনাসের নাম কি বলেন? ওটা আল্লাহ, এটা ক্যাটায়ন নাকি অ্যানায়ন? এই গরু বলো বলো এটার নাম কি? এইটার নাম একটু আগে বলছি আমি, এটার নাম হচ্ছে হাইড্রাইড আয়ন। বলেন এর নাম কোথায় বলছি? বললাম যে একটু আগে বলছি, কোথায় বলছি? ওইখানে তাকাইলে বোঝা যাচ্ছে সোডিয়াম হাইড্রাইড আছে। সো এখানে সোডিয়াম H এর যে মাইনাস আছে ওইটার নাম হচ্ছে বেসিক্যালি হাইড্রাইড। জাস্ট লাইক তোমরা যদি দেখো একটা যৌগ NaCl, আমাকে একটু বলেন তো NaCl এর মধ্যে কি আছে? সোডিয়ামটা কোন অবস্থায়, প্লাস না? আর ক্লোরিনটা মাইনাস। তাহলে এই যে Cl মাইনাস যে আয়নটা, Cl মাইনাস আয়নের নাম কি হয়ে যাবে তাহলে বলেন তো? ক্লোরাইড আয়ন। তুমি ওই যৌগ থেকে নামটা নিয়ে আসতে পারবা, সোডিয়াম ক্লোরাইড, যেহেতু এটাকে বলছি আমি, তাহলে এটাকে বলবা তোমরা ক্লোরাইড আয়ন, ঠিক আছে? ওকে, শিখলাম, অনেক কিছু শেখা হয়ে গেল। এবার আসো তাহলে হাইড্রোজেনের জায়গা নিয়ে গ্যাঞ্জাম হইল, গ্যাঞ্জামের সমাধানও পাইলাম যে সমস্ত কিছুর পরেও কেন তাকে এখানে রাখা হয়েছে, কারণ ইলেকট্রন বিন্যাস মেলে আসলে। এরপরে আসো হিলিয়ামের অবস্থান। হিলিয়াম তো আর এক বিপদ। বলো হিলিয়াম কি কাণ্ড ঘটাইছে? তার ইলেকট্রন বিন্যাস মেলে না। ইনার ইলেকট্রন বিন্যাস কি জানো? 1s2। এই গ্রুপের সবার ইলেকট্রন বিন্যাস কি বলো তো? এই যে 0 নাম্বার গ্রুপের ইলেকট্রন বিন্যাস ns2, তারপরে কত? np6। তো তার তো ইলেকট্রন বিন্যাস তাহলে ওদের সাথে মিলতেছে না, কিন্তু তারপরে ওইখানে বসানোর কারণটা কি, লজিকটা কি? ক্যারেক্টার, ক্যারেক্টার, রাসায়নিক চরিত্র, কেমিক্যাল প্রপার্টি হচ্ছে কি, ওই বাকি মৌলদের মতো কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, বন্ধন গঠন করতে চায় না। দ্যাটস ওয়াই তাদেরকে, মানে হিলিয়ামকে ওইখানে রাখা হয়েছে আর কি। ডান। তারপরে আসো 3 নাম্বার পয়েন্ট, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজের অবস্থান। এই বস্তু দুইটাকে নিচে যে আমরা আলাদা করে বসাইছি, মূল পর্যায় সারণী তো আমার উপরে, এই দুইটা জায়গায় দাঁত ফোকলা রেখে দিয়ে এই দুইটা জায়গার জিনিস আমরা নিচে বসাইছি। দ্যাটস এ ব্যাড থিং, মানে বাট কিছু করার নাই। এই দুইটাকে কেন এখানে বসানো হয় নাই? বসানো হয় নাই কারণ হইতেছে এইটা, কারণ হইতেছে কই 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 এই যে এটা, যে পর্যায় সারণী এত লম্বা হয়ে যাবে এ দেখি মানুষ দৌড়ায় চলে যাবে। এইটা আরিফ ভাইয়ের যে লাঠিটা আছে, যে লাঠিতে ভর করে দিয়ে চলে, সেই লাঠির চেয়ে লম্বা। দেখো আসলে এই পর্যায় সারণী মোটামুটি এতখানিক লম্বা, দেখিস অবস্থা, মানে কি একটা বেতাল, কত লম্বা বাইরে ভাই। সো এত লম্বা পর্যায় সারণী হইলে তো সমস্যা, আমাদের বুঝতে সমস্যা হবে, পড়তে সমস্যা হবে। দ্যাটস ওয়াই আমরা আলাদা করে রাখছি, অ্যান্ড দ্যাটস এ লিটারালি কি বলে ডিফেক্ট অফ মেইন পিরিয়ডিক টেবল। সো এই জন্য আলাদা করে রাখা হয়েছে। সো এইগুলো হচ্ছে ত্রুটি, এই বাচ্চা জিনিস পড়ে নিবা। এইটা তো দেখাইলাম। তারপরে এই বস্তুটা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। এটা হইতেছে কিসের পর্যায় সারণী বলো তো আমাকে একটু? দেশের।
কোন দেশে কোন মৌল আবিষ্কার হয়েছে ওইটাই না? কোন দেশের মানুষজন কোন মৌল আবিষ্কার করেছে, এটা হচ্ছে সেই পর্যায় সারণী। এখানে একটা দেশের পতাকা আমি বারবার খুঁজি পাই না, কোন দেশ বলো তো? বাংলাদেশ। বাংলাদেশ। কিন্তু নাই, তার মানে হচ্ছে নতুন কোনো মৌল তুমি আবিষ্কার করতে পারবা না। এই পর্যায় সারণীটা ভালো করে দেখবা, কিছু কিছু মৌলের ক্ষেত্রে একাধিক পতাকা আছে উল্টাপাল্টা। কেন বলো তো? যৌথভাবে আবিষ্কার করেছে, রাইট। মানে ওই মৌলগুলো আবিষ্কারের পেছনে একাধিক দেশের বিজ্ঞানীরা কাজ করছে, এই জন্য হচ্ছে একাধিক দেশের পতাকা। তারপর আরও একটা মজার ব্যাপার আছে এখানে, এখানে একটা ব্যাপার লেখা আছে, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, ব্লু বক্স দিয়ে কি দেখাচ্ছে, ফার্স্ট আর লাস্ট ডিসকভার্ড, মানে হচ্ছে প্রথম কোনটা আবিষ্কার হয়েছে আর শেষ কোনটা আবিষ্কার হয়েছে। সেই ব্লু বক্সটা দুইটা জায়গায় দেখবা, একটা হচ্ছে এই জায়গাটাতে আর একটা হচ্ছে এই জায়গাটাতে। এটা কোন মৌল তোমরা কি বুঝতে পারতেছো? বুঝতে পারতো? ফসফরাস। এটা ফসফরাস। আর এটা এলভি, এলভিতে কোন মৌল হয় কি জানো, লিভারমোরিয়াম না? হ্যাঁ রাইট, এই মৌলটা সবার লাস্টে আবিষ্কার হয়েছে আর কি। মানে খেয়াল করে দেখো 118 নম্বর মৌল তারা অনেক আগে আবিষ্কার করে ফেলছে। এই পর্যায়টা তোমাদের হাতে যখন যাবে স্লাইডে, তখন তোমরা আরও একটা মজার জিনিস দেখবা, সেটা হচ্ছে এইখানে লাস্টের মৌলগুলোর ক্ষেত্রে ইউইউটি আছে, ইউইউপি আছে, ইউইউএস, ইউইউও, এইগুলা কেন আছে? এই মৌলগুলোর তো নাম আমরা জানি, যেমন এই মৌলটার নাম তো টেনেসাইন, এখন আমরা জানি, কিন্তু তখন কেন এখানে ইউইউও দিছিল, এগুলো নিয়ে একটু ভাববা। না পারলে আমি বলে দিব, বাট আগে তোমার কাজ হচ্ছে এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা আর কি। এগুলো তখন আবিষ্কারই হয় নাই। হ্যাঁ, এই মৌলগুলো তখন আবিষ্কার হয় নাই, কিন্তু তারপরেও ওইটার নামের পিছনে যে কেন এরকম এইভাবেই নামকরণ করছে তার একটা কারণ আছে, এগুলো নিয়ে একটু ভাববা আর কি, ঠিক আছে? বা গুগল করতে পারো, করে যা পাবা আমারে বইলো, আমি তারপরে আরও আলোচনা করব। সো এটা গেল। তারপরে চলেন, এটা তো দেখাইছি লং ফর্ম অফ পিরিয়ডিক টেবল। এবার আসো অবস্থান্তর মৌল কাকে বলে। তোমাদের বইতে যেটা বলছে অবস্থান্তর মৌল হচ্ছে কারা, ডি ব্লকের মৌলগুলোকে বলে অবস্থান্তর মৌল। তার মানে মোটামুটি এই মৌলগুলোর কথা বলছে, তাই না? এরা আসলে অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌলের আসল সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি, আসল সংজ্ঞাটা একটু দেখে রাখো, বাট এটা শেখার দরকার নেই, কারণ এটা এসএসসি পরীক্ষার খাতায় লিখলে তোমার নাম্বার দিবে না। লিখবা কোনটা, ডি ব্লকের মৌলসমূহকে অবস্থান্তর মৌল বলা হয়, বাট আসল সংজ্ঞাটা হচ্ছে যেটা, সেটা একটু শোনো। এটা ইভেন ইন্টারমিডিয়েটের বইতেও ঠিকমতো লেখা নাই, এই আর এক বিপদ। যেসব ডি ব্লক মৌলের কমপক্ষে একটি স্থিতিশীল বানান কি আল্লাহ জানে, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, তাকে অবস্থান্তর মৌল বলে। তোমাদের প্যান্ট নষ্ট হয়ে গেছে মনে হয় এই সংজ্ঞা দেখা। ওই হয়েছে ডি উপশক্তি স্তর হইল আর কি। এটা হচ্ছে সংজ্ঞা, আসল সংজ্ঞা। কিছু মনে হয় বোঝো না এখান থেকে। স্যার এটা স্যার গাইডেও দেখছিলাম। ওকে, আসল ডেফিনেশনটা এইটা। এখন কি আর করা যাবে, তোমাদের লেভেলে হয়তো বা শিখাইতে স্যারদের ভয় পাইছে, কষ্ট পাইছে, ভুলটা লিখছে। আচ্ছা আমি একটু তোমাদেরকে দেখাই। এনডি 1 থেকে 9 পর্যন্ত হ্যাঁ ডেফিনেশন দিয়েছিল স্যার, এটা কি লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি একটু দেখাচ্ছি। দেখো, ধরো আয়রন, আয়রন কি অবস্থান্তর মৌল কিনা এটা একটু চেক করে আসি। প্রথম কাজ হচ্ছে, আচ্ছা আমি যদি বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে মনে হয় ভালো বুঝবা। এটা হচ্ছে 1s2 2s2, তারপরে কি থাকে মনে আছে আপনাদের, 2p6। সরি, আচ্ছা আমি একটু দাঁড়াও, আগে একটা ইলেকট্রন বিন্যাস একটু ঠিকমতো লেখা নেই। 2p6, তারপরে কি থাকবে 3s2, 3s2 3p, তাই না? 3p6, তারপরে কি থাকে 3d, 3d কত 5, 3dতে এর থাকবে হচ্ছে 6টা ইলেকট্রন, কিন্তু তারও আগে যাবে কোথায় 4s এ আমাদের, এই যে আমাদের 4s। চলো, এটা হচ্ছে 1s 2s 2p 3s 3p, এটা হচ্ছে 3d, তারপরে হচ্ছে আমাদের
4s। আমরা এবার ইলেকট্রন ঢুকাবো, চলেন। 1s এ 2টা গেল, 2 আর 2 4, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18 পরে কি 3D তে যাবে নাকি 4s এ যাবে? তাড়াতাড়ি বলো। 4s এ। 18 পরে 19 20 21 22 23 24 25 26। এই হচ্ছে Fe। এখন তোমরা আমাকে একটু বলো আয়রনের মানে আয়ন আছে কি কি বলো তো? কি কি আয়ন এক্সিস্ট করে? 2+, আর একটা হচ্ছে Fe3+। হ্যাঁ, তাহলে এবার তোমার যে কাজটা করা লাগবে ওদের ইলেকট্রন বিন্যাস লেখা লাগবে। সিস্টেমটা বুঝছো? মানে একটু কঠিন জিনিস আর কি, এত সহজ না। আচ্ছা আমি একটু পুরাটারে কপি করে নিয়ে আসি, বারবার কে লেখে। এইটা একটা বসাবো আর এইখানে আর একটা বসাবো, বলেন। তারপরে Fe2+ গঠনের সময় তাহলে কোত্থেকে ইলেকট্রন যাবে? 4s থেকে নাকি 3D থেকে? কোনটা থেকে? 4s থেকে আগে ইলেকট্রন যাবে। তাহলে এই একটা চলে গেল, একটা চলে গেল, Fe2+ তৈরি হলো। তারপরে বলো Fe3+ এর ক্ষেত্রে কি হবে? এই দুইটা তো যাবেই, আবার এইখান থেকে একটা চলে যাবে। এখন ভাবেন তো এর ডি উপশক্তি স্তরে কি অবস্থা আছে বলো? মানে এটা কি পরিপূর্ণ অবস্থায় আছে নাকি মানে ফাঁকা আছে? কোনটা আছে? অর্ধপূর্ণ বলা যাবে না, বলার দরকার নাই, আমরা বলবো আংশিক পূর্ণ। এর ডি উপশক্তি স্তরে কয়টা আছে দেখেন তো ইলেকট্রন? এর আছে হচ্ছে D6 আর এর আছে কত? D5। এইটাকে বলে হচ্ছে আংশিক পূর্ণ। মানে পরিপূর্ণ থাকা যাবে না, আবার কি থাকা যাবে না, পুরো ফাঁকা থাকা যাবে না। তার মানে কি কি হওয়া যাবে না বলেন? D0 এইটা হইলেও হবে না, আবার কি বলেন তো D10 এইটা হইলেও হবে না। এই দুইটা বাদে বাকি যে কোনো কিছু হওয়া যাবে, তাকে বলে হচ্ছে অবস্থান্তর মৌল। এখন দেখেন তো আয়রনের এই দুইটা আয়ন এক্সিস্ট করে, এর মধ্যে কোনটা স্থিতিশীল বলো আমাকে? দুইটাই স্থিতিশীল, এক নাম্বার কথা। তাদের মধ্যে বেশি স্থিতিশীল হচ্ছে কোনটা? Fe3+। সো তুমি Fe3+ নিয়ে যদি কথা বলো, সেখানে দেখো তো আংশিক পূর্ণ আছে নাকি নাই? আছে। তার মানে আয়রন একটা অবস্থান্তর মৌল। তোমাকে আর একটা এক্সাম্পল দিলে একদম মানে পানির মতো খোলাসা হয়ে যাবে। আসো জিঙ্কের কথা বলি। জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা নর্মালি আগে আমরা একটু লিখে আসি, বহুদূর চলে যাবে। এই যে জিঙ্কের নর্মাল ইলেকট্রন বিন্যাসটা এরকম। আমি সময় বাঁচানোর জন্য বেশি কাহিনী করতেছি না, কপি পেস্ট করতেছি। বলো কাহিনী কি হবে? আমাদের 3p6 এর পরে 4s এ 2টা যাবে, তারপরে কি হবে? 18 আর 2 20, 21 22 23 25 26 27 28 29 30। মনে আছে তো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস? এরপরে বলো জিঙ্কের কোন আয়নটা এক্সিস্ট করে? কোন আয়ন এক্সিস্ট করে বলেন? Zn2+। জিঙ্কের কি আর কোনো আয়ন এক্সিস্ট করে নাকি করে না? জিঙ্কের আর কোনো আয়ন নাই, দুনিয়াতেই নাই, দুনিয়ার বাইরেও নাই। তাহলে Zn2+, এই একটাই আয়ন আছে। এবার দেখেন তো তার ইলেকট্রন বিন্যাস কি? 4s নাই, একেবারেই 0 হয়ে গেল। এবার বলেন এখানে কি হয়ে গেছে? D10 না? D10 মানে জিঙ্ক অবস্থান্তর মৌল না? কেউ বোঝে না? আচ্ছা তোমাদের আরো একটা মৌলের লাস্ট ইলেকট্রন বিন্যাস দেখাই, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা তোমাদের এখন দেখাবো আমি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। স্ক্যান্ডিয়াম, আমাকে একটু বলেন তো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন? পুরা ফাঁকা হয়ে যাবে বলতে নরমালি আগে একটা থাকবে, রাইট। এবার বলো স্ক্যান্ডিয়ামের কোন আয়নটা আছে? হ্যাঁ, কোন আয়ন আছে স্ক্যান্ডিয়ামের? স্ক্যান্ডিয়ামের একটাই আয়ন আছে, সেই আয়নটার সংকেত হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। তাহলে কি হবে জানো? এই দুইটা তো সলি গেছে গেছে, ইটাও গেছে গা। এবার দেখেন তো ডি উপশক্তি স্তরের কি অবস্থা আপনার? D0। তার মানে আপনারা একটা কথা শিখে গেলেন এখন, সেটা হচ্ছে এই যে ডি ব্লকের যতগুলো মৌল দেখতে পাচ্ছ এর মধ্যে আসলে কে কে অবস্থান্তর না জানো বলো তো? এইখানে হচ্ছে দুইটা মৌল অবস্থান্তর না, এই জায়গায় হচ্ছে স্ক্যান্ডিয়াম আর এই জায়গায় হচ্ছে জিঙ্ক, এই দুইজন অবস্থান্তর না।
আমি শুধুমাত্র 3Dর কথা বলতেছি, আমি আর নিচের দিকে গেলাম না। নিচের দিকে তোমাদের এই বয়সে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে আসলে জেনে রাখো স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর নয়, তবে তোমাদের বই অনুযায়ী কিন্তু ইতারাও অবস্থান্তর। আমার কথা কি বুঝছেন? সো এসএসসি পরীক্ষায় আসলে বা স্কুলের পরীক্ষায় আসলে ওইভাবে উত্তর দিবা, বই অনুযায়ী উত্তর দিবা, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন, এই আর কি। তাহলে অবস্থান্তর অবস্থান্তর দেয়া আছে কোথায় বুঝি নাই? টেস্ট পেপারে আসে তো যে অবস্থান্তর কি না, হ্যাঁ স্ক্যান্ডিয়াম দেয়া আছে অবস্থান্তর নয়। আচ্ছা, তাহলে ওইটাই, তাহলে টেস্ট পেপারে যেহেতু দেওয়া আছে তাহলে ওইভাবেই দিবা। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? কোনটা সুস্থিত আছে? ও, এটা একটা ভালো প্রশ্ন যে কোন মৌলের কোন আয়নটা সুস্থিত বুঝবো কেমনে। আচ্ছা, আমাকে একটু বলো তো, বিড়াল দেখিছো জীবনে? ধরো তুমি একজন এলিয়েন, তুমি এই পৃথিবী সম্পর্কে জানো না, তোমার কাছে পৃথিবীর কিছু প্রাণীর ছবি আসছে, মানুষের ছবি, বিড়ালের ছবি। এখন বিড়ালের যে ছবিটা আসছে তোমার কাছে, সেই ছবিটায় দেখা যাচ্ছে বিড়াল হাত উঁচা করে এরকম করে দাঁড়ায় আছে। বিড়াল মাঝে মধ্যে দাঁড়ায় না এরকম করে, খাবার দাবার সামনে পাইলে এরকম দাঁড়ায়। এখন তোমাকে এইসব ছবি দিয়ে বলা হয়েছে যে বলো তো কোন প্রাণীটা কয় পায়ে হাঁটে। তোমার ওই ছবিটাই তোমার জীবনের একমাত্র দেখা, তুমি বিড়ালের আর কোনো ছবি দেখো নাই। তোমার কি ঘুণাক্ষরেও কোনো আইডিয়া আছে যে মানুষ তো ঠিকই 2 হাত সামনে রেখে এরকম উঁচা রেখে 2 পা নিচে রেখে হাঁটে, কিন্তু বিড়াল 4 পা যে মাটিতে রেখে হাঁটে, এটা তো তুমি আসলে তার অন্য ছবি না দেখলে বুঝবা না। দ্যাটস ইট। সো তাহলে তোমার এক্সপিরিয়েন্স যদি কম থাকে যে বিড়ালের আর কোনো ছবি দেখি নাই, বিড়ালের আর কোনো ভিডিও দেখি নাই, বিড়াল জীবনে পালি নাই, বিড়ালের জীবনের সামনে দেখি নাই, তাহলে তো তুমি বুঝবা না যে বিড়ালের বেশি স্থিতিশীল অবস্থা হচ্ছে ওই 4 পা মাটিতে রেখেই। তার মানে হচ্ছে রাসায়নিকভাবে তোমাকে যথেষ্ট এক্সপিরিয়েন্সড হইতে হবে, যথেষ্ট যৌগ দেখতে হবে। যেমন ধরো সোডিয়াম যে +1 ছাড়া আর কোনো আয়নই গঠন করে না, তুমি কোথায় দেখছো আমাকে একটু বলো তো? মানে তুমি এটা জানো কিভাবে? আমার যতগুলো যোগ্য দেখে সেখানে দেখি। সেইখানে তুমি যতগুলো যৌগ দেখছো সেই অনুযায়ী বলতে পারো যে ভাই সোডিয়াম 2+, 3+ গঠন করে না, এগুলো হাস্যকর কথাবার্তা। অ্যালুমিনিয়াম 1+ গঠন করে না, 2+ করে না, কিন্তু সে 3+ ঠিকই করে। সো ব্যাপারটা হচ্ছে ইটস অল অ্যাবাউট কেমিক্যাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এই আর কি। সো তোমাকে জানতে হবে, মানে কথাবার্তা শুনে বইপত্র পড়ে আমাদের সাথে কথা বলে, যে কার কোন আয়নটা বেশি স্থিতিশীল। আর তুমি প্রমাণ পাবা কিভাবে? ওই আয়নের দেখবে অনেক যৌগ এক্সিস্ট করে, এই আর কি। ওকে, চলেন অবস্থান্তর মৌল নিয়ে আলোচনা শেষ। হ্যাঁ, কিছু মৌলের কয়টা আয়ন? কোন মৌলের যে কয়টা আয়ন, এটা তোমরা যতই বয়স বাড়বে তত আস্তে আস্তে জেনে যাবা, টেনশন নাই। যেমন ধরো ম্যাঙ্গানিজের অনেকগুলো আয়ন, Mn2+, 3+, 4+, 5+, 6+, 7+ সব আছে, হ্যাঁ, কিন্তু জিঙ্কের মাত্র দেখো একটা আয়ন। সো এই যে তুমি আমার কাছে একবার শুনলা, পরে তুমি আরেকদিন একটা যৌগ দেখলা, তারপরে তোমার ইমান আসলো, পরের দিন তুমি আস্তে আস্তে 2-1টা যৌগ শিখলা, তারপরে আরও কয়েকটা যৌগ শিখলা, এইভাবে দেখো তোমার সব শেখা হয়ে যাবে, টেনশন নেই আর কি। হ্যাঁ, আর কার কি প্রশ্ন স্যার আমার একটা ছিল, বলো। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক যেই গ্রুপের মধ্যে আছে, সেই গ্রুপের অন্যান্য মৌলগুলো তো ওর মধ্যে ইলেকট্রন বিন্যাস থাকবে, তাহলে ওরাও তো অবস্থান্তর হওয়ার কথা না? একটু গ্যাঞ্জাম আছে এই জায়গায়, মানে এটা নিয়ে আমি এই জন্য যাইতে চাচ্ছিলাম না আর কি। যেমন ধরো এই যে তোমাদের কি মনে পড়ে যে, আচ্ছা, ওখানে তো আমার 3D তো আছে। দাঁড়া, এই যে দেখো কপারের ইলেকট্রন বিন্যাস একটা গ্যাঞ্জাম হয়, মনে আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা, ফরেস্ট 1 হয়। 4s1 রেখে 3d10 বানায় ফেলে না? ওই সেম কাণ্ডটা এইদিকে নিচের পর্যায়ে যখন আসবা, ওই কাণ্ডটা করে সম্ভবত প্যালাডিয়াম, আমার এখন ঠিক খেয়াল নাই। না স্যার, এখানে কপার থেকে অরা পর্যন্ত সবাই সেটিয়া করে, খালি রন্টেজিনিয়াম ছাড়া বাকি সবাই হচ্ছে আমার ব্যতিক্রম ইলেকট্রন। আরে গরু, আমার কথা বুঝা না, আমি কি বললাম? আমার এখন তো আজকে দেখে আসি নাই, আর একটু আগে হাসপাতাল থেকে আসছি, তো আমার মাথায় এখনও অনেক কিছু চলতেছে। যাই হোক, আমি আগামী দিন দেখাবো না তোমাদেরকে এই ব্যাপারগুলো, বাট জেনে রাখো এই এ গ্রুপগুলোকে আমরা কি নাম দিছিলাম মনে আছে? প্রতিনিধিত্বকারী মৌল, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। ওদেরকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলার অন্যতম বড় কারণ হচ্ছে এই বি সাবগ্রুপের ভিতরে বেশ কতগুলো জায়গা আছে ব্যতিক্রম। অর্থাৎ কেমন ব্যতিক্রম? ধরো একই গ্রুপের মৌলদের যেমন আমরা বলতেছিলাম ইলেকট্রন বিন্যাস একই হওয়ার কথা, বাট তুমি বেশ কয়েক জায়গায় দেখবা যে ভায়োলেট করতেছে,
বেশ কয়েক জায়গায়, যেমন ধরো এইমাত্র মনে পড়তেছে হালকা হালকা, আমি শিওরলি বলতে পারতেছি না এখন, এই জন্য বলতেছি না। কপারের সাথে ভেরি সিমিলার কাহিনী ঘটায় হচ্ছে প্যালাডিয়াম, আমার এখন যতদূর মনে পড়ে, আমি শিওরলি বলতে পারছি না, আগামী দিন বলতে পারবো আর কি, ঠিক আছে। সো ওই জন্য এই জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম যেহেতু অবস্থান্তর না, তাহলে ওই গ্রুপের সবগুলোর ধরে যে তুমি বলে দিবা যে এরাও অবস্থান্তর না, এই কাজটা কইরো না আর কি। মানে বি সাব গ্রুপ ইজ এ ভেরি ডেঞ্জারাস প্লেস, মানে এখানে অনেক কিছুর অনেক ব্যতিক্রম ঘটে আর কি। সো এক্স্যাক্টলি না জানে আমিও কোনো কথা বলবো না, তোমাদেরকেও বলতে বলবো না আর কি। চলেন এইটা নিয়ে আগামী দিন আরও ডিটেল দেখাবো আমি তোমাদেরকে। এবার তাড়াতাড়ি আমাকে একটু বলো, মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম বলতে আমরা কি বুঝি? পর্যায়বৃত্তিক ধর্ম, পিরিয়ডিক প্রপার্টিজ, অর্থাৎ যে ধর্মগুলো মৌলের ক্রমান্বয়ে চেঞ্জ হবে, পর্যায় সারণীর বাম থেকে ডানে বা উপর থেকে নিচে যাইতে থাকলে আমাদের গ্র্যাজুয়ালি চেঞ্জ হইতে দেখা যাবে। সো সেই প্রপার্টিগুলোর মধ্যে কি কি ধর্ম আছে আপনাদেরকে আগে একদিন দেখাইছিলাম। 1 নাম্বার প্রপার্টি কি হইতে পারে বলেন তো? ধাতব ধর্ম। সবার আগে খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম, ব্যাসার্ধ না রে বলদ, ব্যাসার্ধ। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ মানে পরমাণুর আকার, রেডিয়াস, সাইজ। আচ্ছা, তারপরে আর কি প্রপার্টি হইতে পারে? ধাতু অধাতু বৈশিষ্ট্য। হ্যাঁ, ধাতু অধাতু লিখলাম। তারপরে আর কি বৈশিষ্ট্য হইতে পারে বলেন তো? আচ্ছা, এরপরে আমি একটা কঠিন জিনিস লিখবো, ক্লাস 9-এর যারা আছো তারা বুঝবা না, বিজারক জারক ধর্ম। আমাকে একটু ক্লাস 10-এর লোকজনটা বলেন তো, ধাতুগুলা কি জারক নাকি বিজারক? ধাতুগুলো বিজারক। কিভাবে মনে রাখবা জানি না, মুখস্থ করে ফেলো। ধাতুগুলো হচ্ছে বিজারক, রিডিউসিং এজেন্ট। আচ্ছা, তারপরে বলো আমাকে আর কি কি ধর্ম হইতে পারে? যোজনী। তারপরে আচ্ছা, ওইটাকে আগে লেখা উচিত ছিল, অম্ল ক্ষার না লেখে আমরা লিখবো হচ্ছে ক্ষার অম্ল ধর্ম। আচ্ছা, তারপরে আর আর কি না, অন্য একটা কারণে পরে বলতেছি। আর কি কি ধর্ম হইতে পারে বলো? কে জানি বলতেছিল আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা লিখবো না। ক্ষার অম্ল ধর্ম লেখার কারণ কি হচ্ছে, পর্যায় সারণীর বামে যেহেতু ক্ষারের ক্ষার ধাতুগুলো অবস্থান, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি, আমি ওদিকে যাচ্ছি। তারপর 7 নাম্বারটা কি লেখা উচিত আমাদের? ইলেকট্রন আসক্তি, আর হচ্ছে কি আয়নীকরণ শক্তি তো লিখছি। 8 নাম্বারটা কি লিখবো বলেন তো? তড়িৎ ঋণাত্মকতা। এত কিছু তোমরা এই বয়সে শিখতেছো, তোমাদের বয়সে থাকতে আমরা এত কিছু শিখতাম না, আমরা এই পর্যন্ত থাকতাম, এই 3টা শিখতাম না, এই 3টা ইন্টারমিডিয়েটে শিখতাম, এই 3টা ডেঞ্জারাস জিনিস। বাট তোমাদেরকে ডেঞ্জারাস পর্যায়ে শেখানো হয় না, জাস্ট নামটাম শোনায় আর কি। তাও ভালো, নাম তো শুনতেছো, আমাদের সময় তো তাও শুনতাম না। আচ্ছা, এবার একটু জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে যারাই ধাতু হয় তাদের মধ্যেই বিজারক চরিত্র থাকে, মানে তারাই বিজারক হয়, এবং তাদের মধ্যে কি চরিত্র থাকে জানো? ক্ষার। এই জন্য আমি ধাতু অধাতু লিখছি, তারপরে জারক বিজারক না লিখে কি লিখছি বলেন তো? বিজারক জারক, যেন তোমার মুখস্থ হয়, মনে থাকে আর কি। এবং একইভাবে ক্ষার অম্ল মনে থাকবে কি আপনাদের? মনে রাখিতে হবে, নাইলে ফিডান খাবা। আচ্ছা, এরপরে চলো আমাকে একটু বলো, এই আয়নীকরণ শক্তি একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা মূলত আমরা কাদের জন্য বের করি বলতে পারবা? কাদের জন্য? এটা হচ্ছে ধাতুদের জন্য। তবে তুমি চাইলে অধাতুদের জন্য বের করতে পারো, তবে ধাতুদের জন্য মেইনলি বের করে। আচ্ছা, ইলেকট্রন আসক্তি ব্যাপারটা কাদের জন্য বের করে? অধাতুদের জন্য। তবে তুমি চাইলে ধাতুদের জন্য বের করতে পারো, তবে মেইনলি হচ্ছে অধাতুদের জন্য বের করে। আর তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটিও কি একটা বুঝি নাই, কি বললা রূপন্তী? ইলেকট্রোনেগেটিভিটিও কি একটা ধর্ম? এ বেটা, একজন কথা কর মধ্যে আর একজন কথা কয়। হ্যাঁ রূপন্তী, কি বলছো আবার বলো। ইলেকট্রোনেগেটিভিটি কি একটা ক্যারেক্টারিস্টিক্স না? হ্যাঁ হ্যাঁ, এরা সবাই এক একটা ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার। হ্যাঁ বলো। সো এইটা কাদের জন্য বের করে? ওইটাও অধাতুদের জন্য, কারণ ঋণাত্মকতা, ঋণাত্মক কারা হয়? অধাতুরা হয়। সো মেইনলি অধাতুদের জন্য, বাট ওটা মানে যে কোনোটাই আসলে যে কারোর জন্য বের করা যায়, বাট মোস্টলি আমরা অধাতুদের জন্য বের করবো আর কি। চলেন, এখন আপনারা আমাকে একটু আপনাদের পরিচিত কোনো একটা অ্যাসিডের নাম বলেন তো, যেটা চিনো। ওকে, HCl সবচেয়ে সহজ। আরও একটা অ্যাসিডের কথা বলো।
সালফিউরিক অ্যাসিড। H2SO4। এখন আমাকে একটু বলো এই দুইটা অ্যাসিডের মধ্যে ধাতু আছে কে কে? HCl এর মধ্যে ধাতু কে কে? হাইড্রোজেন হাইড্রোজেন ধাতু? হাইড্রোজেন মানে নাই মানে নাই নাই তো। নাই নাই এইখানে এখানে তার যার চারটা প্লাস তার মানে ওইটা ধাতু হয়ে গেছে। হয় নাকি? হেই ছাগলের নাতি, এখানে কোনো ধাতুই নাই, দোনোজনই অধাতু। সালফিউরিক অ্যাসিডের মধ্যে ধাতু কে? হাইড্রোজেন, সালফার নাকি অক্সিজেন বলেন? সালফার। হেস কি গরু ছাগল এগুলা! এই বেটা সালফার জীবনে চোখে দেখছোস? আরে ওইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে সালফার তুই চোখে দেখছোস জীবনে? তাই কো আমারে। সালফার হলুদ রঙের গুড়া গুড়া পাউডার, এ কি আইছে এগুলা? সালফিউরিক অ্যাসিড আইছে কেন? আমি লিখলাম সালফার, ইতারা দিছে সালফিউরিক অ্যাসিড। সালফার সালফার চিনো? এই যে পাউডার এরকম জিনিস। সালফার দুর্গন্ধ অনেক সালফারে দুর্গন্ধ কিনা আমি জানি না, না ওরকম গন্ধ না, মানে হ্যাঁ একটু গন্ধ আছে আর কি। এখন তোরা ধাতু মনে হয় এখনো চিনস নাই। তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, যেটা দিয়ে মাথার উপরে বাড়ি দিলে টং টং করি শব্দ হয়, মনে আছে? ফিটায় ফিটায় লম্বা বানানো যায়, এগুলাকে বলে ধাতু। এই যে চোখে দেখছস, এই যে ধাতু, এই দেখ ধাতু। এখন বল এই বস্তুর সাথে ধাতুর কি মিল আছে? এটা হচ্ছে সালফার। আমার কথা কি বুঝছেন আপনারা? সো সালফার কোনো ধাতু না, সালফার একটা অধাতু, নন মেটাল। তাহলে দেখেন তো এইখানে কি কোনো ধাতু আছে? ভালো করে বুঝে দেখেন। যত অ্যাসিড আছে, ধরো আমি আরো একটা অ্যাসিড লিখে দিলাম তোমাদেরকে, নাইট্রিক অ্যাসিডের নাম শুনছো? HNO3। এখন বলেন এইখানে কে কে ধাতু? এই কয়টার মধ্যে কে কে ধাতু বলো? তার একটাও নাই। একটাও নাই। তার মানে অ্যাসিড মানে মনে রাখবা কি জানো? নন মেটাল অধাতুর রাজত্ব। অধাতুর রাজত্ব হচ্ছে অ্যাসিড, এইভাবে মনে রাখবা। অধাতু মানেই অ্যাসিড। সো ঘটনা হচ্ছে অধাতুগুলার ক্যারেক্টার, এই যে দেখেন অধাতুগুলার ক্যারেক্টার কেমন বলেন তো? অম্লীয়। অতে অধাতু, অতে কি? অম্ল। বোঝো নাই বন্ধু? আমাকে একটা ক্ষারের নাম বলো। কি অ্যাসিড? কি জোরে বল। ডাইক্রোমিক অ্যাসিড ও ডাইক্রোমিক অ্যাসিড ম্যাসিড আছে তো, ওগুলা তো ব্যতিক্রম জিনিস। ব্যতিক্রমও না, ওগুলো বড়দের জিনিস। তুমি এখন কোথায় জানলে ডাইক্রোমিক অ্যাসিড? ও না না, এখন এগুলা নিয়ে কথা বলা যাবে না। আচ্ছা আমাকে এবার কোন একটা ক্ষারের নাম বলো, সহজ ক্ষার, পরিচিত ক্ষার বলো। সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। আরো একটা ক্ষারের নাম বলো। পটাশিয়াম হাইড্রোক্সাইড। আরো একটা ক্ষারের নাম বলো তাড়াতাড়ি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, তাই না? এরকম অনেক ক্ষার আছে। এখন দেখেন তো এই সবগুলো ক্ষার বলতে গেলে আপনি বিসমিল্লাতেই যে ভদ্রলোকের নাম বলেছেন সে একজন কি দেখেন তো? মেটাল ধাতু। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ইতারা সবাই ধাতু। তার মানে ধাতু মানেই ক্ষার, কথাটা মনে রেখো। ধাতু মানেই ক্ষার, ধাতু মানেই ক্ষার। ইন্টারমিডিয়েটে উঠে যখন গাবদা গাবদা সাইজের অঙ্ক করবা তখন আমার এই কথাটা বারবার মনে করবা যে আরিফ ভাই কইছিল ধাতু মানেই ক্ষার, তার কথা আমরা পাত্তা দিই না। ধাতু মানেই ক্ষার, ঠিক আছে? এই আর কি। সো মনে রাখতে হবে আর কি। চলেন এবার এই যে ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ যেকোনো দুইটা অযোগ করে কি হচ্ছে মানে কি বলে অম্ল ক্রিয়েট হবে, নোপ অ্যাসিড ক্রিয়েট হবে? নোপ নোপ নোপ, নট লাইক দ্যাট। বাট মানে মানে তুমি বলতে চাচ্ছ যে কোনো দুটো অধাতু গায়ে গায়ে লাগাই দিলেই আমার অ্যাসিড হয়ে যাবে কিনা? না, এটা হবে না। ধাতু দিয়ে কি সবসময় অ্যাসিড ক্রিয়েট হবে? ধাতু দিয়ে, মেটাল দিয়ে? না অধাতু দিয়ে। অধাতু দিয়ে কি হবে বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। অধাতু দিয়ে কি সবসময় অ্যাসিড ক্রিয়েট হয়? মানে অধাতু মিশালেই কি অ্যাসিড হবে? অধাতু ছাড়া অ্যাসিড হবে না, এটুকু শিওরলি বলা যায়। অধাতু ছাড়া অ্যাসিড হবে না, হ্যাঁ। কিন্তু মানে অধাতু থাকলেই যে অ্যাসিড হবে ব্যাপারটা এরকম না আর কি। মানে আমি জাস্ট রাফ আইডিয়া দিতে চাচ্ছি যে অধাতু ছাড়া রে বাবা তুমি অ্যাসিড বানাইতে পারবা না। অধাতব জিনিসপত্র মানেই অ্যাসিডিক বিহেভিয়ার, বুঝেছো? ওকে, এবার আসো সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, প্রথম ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ধাতব অধাতব ধর্ম, বিজারক জারক, ক্ষার অম্ল যোজনী, আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। বিভব নামটা ফিজিক্সের লোকজনরা ব্যবহার করে, কেমিস্ট্রির লোকজনরা শক্তি বলে, বাট আলটিমেটলি একই। তোমরা কি ফিজিক্সে এখনো বিভব বা শক্তি বিভব শিখছো এখনো নাকি? তড়িৎ বিভব, হ্যাঁ। সো বিভবের সংজ্ঞা মনে আছে যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে
তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে নিয়ে আসতে যে পরিমাণে কাজ সম্পাদিত হয়, তো যে পরিমাণে কাজ সম্পাদিত হয় সেটাকেই বলা হচ্ছে ওই ক্ষেত্রের বিভব। সো যে পরিমাণে কাজ হয়, আমার যদি 5 জুল কাজ হয় তাহলে আমার 5 ভোল্ট বিভব, তার মানে বিভব কি এক প্রকার কাজ না? বুঝেছো? সো এই আর কি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বললাম, তোমাদেরকে একটু এগুলোর ইংরেজি শেখা লাগবে আর কি। আমাকে একটু বললাম তো আয়নীকরণ শক্তির ইংরেজি কি? আয়োনাইজেশন পটেনশিয়াল, POTENTIAL, পটেনশিয়াল বা এনার্জি, যা ইচ্ছা বলো। ইলেকট্রন আসক্তির ইংরেজি কি হবে? অ্যাফিনিটি মানে কি? আসক্তি। আসক্তি। তো অ্যাডিকশন মানেও তো আসক্তি। তোমরা অ্যাফিনিটি মানে হচ্ছে ভালো আসক্তি, মানে ভালো কিছুর প্রতি, আর অ্যাডিকশন মানে হচ্ছে খারাপ কিছুর প্রতি আসক্তি। তড়িৎ ঋণাত্মকতার ইংরেজি কি? ইলেকট্রোনেগেটিভিটি, একটা ওয়ার্ড কিন্তু, হ্যাঁ, আলাদা ওয়ার্ড না। ইলেকট্রন নেগেটিভিটি না, ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, সব শেখা হয়ে গেছে। এবার চলো পারমাণবিক আকার নিয়ে কথা বলি। আমাকে বলো, পর্যায় সারণীতে বাম থেকে ডানে যেতে থাকলে পরমাণুর আকার কি হয়, বড় নাকি ছোট? কেন ছোট হয়? ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ায়। আমরা মৌলগুলো বসাইছিলাম কিভাবে, লেফট টু রাইট নাকি টপ টু বটম, কোনটা? লেফট টু রাইট। একটা করে পারমাণবিক সংখ্যা বাড়তেছিল, আমরা একটা করে ডানে ডানে যাচ্ছিলাম। তাহলে দেখেন তো, পারমাণবিক সংখ্যা বাড়ার মানে কি? প্রোটন সংখ্যা বাড়তেছে, সেই সাথে একটা করে ইলেকট্রনও বাড়তেছে। তাহলে বেশি বেশি চার্জের মধ্যেকার আকর্ষণ কি বাড়ে নাকি কমে, বলেন তো? বাড়ে। তাহলে আমরা যতই বাম থেকে ডানে যাচ্ছিলাম তত আমাদের কেন্দ্রে প্রোটন বাড়তেছিল, আবার বাইরে ইলেকট্রন বাড়তেছিল। তাহলে তাদের মধ্যে আকর্ষণ শক্তি বাড়তেছিল। তাহলে পরমাণুর আকার কি হয়ে যাবে? আস্তে করে ছোট হয়ে যাবে। এবার বলেন, মৌল উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তাহলে পরমাণুর আকার কি হবে বলো তো? কেন কেন কেন? একটা করে শক্তি স্তর যুক্ত হয়। সো যেমন ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, সোডিয়াম না, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি ছিল? 1s1। তার ঠিক নিচের মৌলটা যেটা লিথিয়াম, তার ইলেকট্রন বিন্যাস কি ছিল বলো তো? লাস্টের শেলে 2s1, 1s2, 2s1। তারপরে নিচে সোডিয়ামের কি ছিল বলেন তো, মনে আছে? 3s1। তার মানে ইলেকট্রন বিন্যাস ঠিক রেখে শক্তি স্তর একটা করে বেড়ে যাচ্ছিল। তো তোমার গায়ে এখন একটা গেঞ্জি আছে, গরমকাল, তাই শীতকাল যত আসতে থাকবে তত কি গেঞ্জির উপর একটা শার্ট জড়াবা, শার্টের উপর আবার একটা জ্যাকেট জড়াবা। তো একটা করে শক্তি স্তর অ্যাড হওয়ার মানে ইউ আর গেটিং বিগার ইন সাইজ, দ্যাটস ইট। সো তাহলে কাহিনী হচ্ছে এই আর কি। তবে একটা কথা একটু মনে রেখো, যত আমি উপর থেকে নিচে যাচ্ছি তত কিন্তু আমার প্রোটনও বাড়তেছে, ইলেকট্রনও বাড়তেছে। তাহলে বলেন তো, ওইখানে প্রোটন ইলেকট্রনের আকর্ষণের ফলে আকার কি ছোট হয়ে যাওয়ার কথা না? হওয়ার কথা, কিন্তু আরেকটা কারণে আরো বেশি বেড়ে যাচ্ছে। এই যে শক্তি স্তরটা বেড়ে গেল, হ্যাঁ, কক্ষপথটা যুক্ত হওয়ার কারণে, শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে। তোমাদের আরো একটা মজার ইনফরমেশন দেই, সেটা তোমরা বড় হয়ে টের পাবা গাণিতিকভাবে যে আরিফ ভাই সত্য বলেছিল। সেটা হচ্ছে, কোনো একটা শক্তি স্তর, ধরো এটা প্রথম শক্তি স্তর, কথার কথা, এইটার দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে x দূরত্বে আছে, দেখতে পাইতেছো না, বেশি ছোট হয়ে গেছে। প্রথম শক্তি স্তরটা এইবার দেখা যাচ্ছে x দূরত্বে আছে। এখন পরের যে শক্তি স্তরটা, সেটা কত দূরে থাকে জানো? এনি আইডিয়া? পরের 2x নাকি 2x? আচ্ছা, পরেরটা থাকে বেসিক্যালি x² দূরত্বে। বলো তো তার পরেরটা কত দূরে থাকে? তার পরেরটা থাকে হচ্ছে x টু দি পাওয়ার কত বলেন? 10। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে নিয়মটা হচ্ছে n² টাইমস দূরে থাকে, n² টাইমস। প্রথম শক্তি স্তরের চেয়ে দ্বিতীয় শক্তি স্তর, মানে প্রথমটা যদি ধরো x দূরত্বে থাকে, তাহলে পরেরটা কি থাকবে জানো? মানে r2 হবে হচ্ছে n², সরি কি বলতেছি, 2² অফ r1। কেউ বোঝে না? r3 হবে হচ্ছে কত বলেন তো? 3² অফ r1।
এবার বুঝতে পারছিস আমার কথা? আচ্ছা ধর প্রথম শক্তি স্তর হচ্ছে এক্স দূরত্বে নাই, প্রথম শক্তি স্তর আছে হচ্ছে ধরো 2 সেন্টিমিটার দূরত্বে, এটা হচ্ছে R1 রেডিয়াস অফ দ্য ফার্স্ট শেল, বুঝেছো? ওকে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরটা কি হবে বলেন তো, কি বলছি? 4 ইন্টু কত, R1 না? তার মানে কত হচ্ছে দেখেন তো এখানে, 8 এইটা হবে হচ্ছে তাহলে 8, বুঝতে পারছিস কি? আচ্ছা তারপরে এবার বলেন থার্ড শেলের কি হবে, 3 স্কোয়ার ইন্টু R1, 3 স্কোয়ার মানে কত, 9, 9 দুগুণই কত বলেন তো এবার, 18 ডিস্টেন্সে চলে যাবে। কেউ বোঝো নাই আমার কথা? বুঝছি ভাইয়া। এখন বুঝছি। এক্সট্রিম লেভেলে দূরে যাইতে থাকে, তাহলে বোঝো একটা শক্তি স্তর অ্যাড হওয়ার মানে হচ্ছে তোমার যতই প্রোটন অ্যাড হোক আর ইলেকট্রন অ্যাড হোক আলটিমেটলি সাইজটা কিন্তু ঠিকই বড় হয়ে যাচ্ছে। কেউ বোঝে না আমার কথা? 2 নাম্বার সেলে তো ইলেকট্রন সংখ্যাও থাকে হচ্ছে 8। আবার 8 টাইমস হয়ে যাচ্ছে, দেখছো রেডিয়াস? ওই যে এটা কি বানানো? এটা কি ভাই এটা তো গুণ আকারে বাড়তেছে। বানানো কি করে বানানো বুঝিই না। ইলেকট্রনের সাথে রিলেট করে, কারণ না না না, এটা আমাদের বানানোর কিছু নাই, এটা হচ্ছে আল্লাহ তাআলা বানাইছে, আমরা জাস্ট আবিষ্কার করছি যে এমনে থাকে, বুঝেছো? ওকে, মানে আমাদের আবিষ্কার করার ব্যাপার আর কি, আমাদের লক্ষ্য করার ব্যাপার। ওকে, সো এখন ঘটনা হচ্ছে পর্যায় সারণীতে পরমাণুগুলোর আকার তাহলে আমরা একটু লক্ষ্য করতে পারতেছি মনে হয়। এই দিক থেকে যদি খেয়াল করো তাহলে এইভাবে কন্টিনিউয়াসলি যাচ্ছে, বড় থেকে ছোট, ছোট আরও ছোট, ডান দিকে এরকম, বুঝেছো? মনে রাখিতে হইবে। এখন তাহলে পরমাণুর আকার নিয়ে আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, আমাকে একটু বলতে হবে তাড়াতাড়ি। আকারের ক্রমানুসারে সাজাও। কয়েকটা জিনিস দেই, এগুলো একটু আমাকে সাজায় দাও। তোমার কাছে আছে ধরো সোডিয়াম প্লাস, F মাইনাস, N3 মাইনাস, O2 মাইনাস, নিয়ন, Mg2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, আর দিব না বুঝছে। এই কয়টা আয়নকে আমাকে একটু সাইজ অনুযায়ী বলো, কার সাইজ বড় হবে কার সাইজ ছোট হবে, নাকি সব সমান হবে বলো? ভাই সব সমান হবে। এদের ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করছেন? সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কি আমাকে একটু বলেন তো? 1s2 2s2 2p6 না? হ্যাঁ। আচ্ছা, O2 মাইনাসের ইলেকট্রন বিন্যাস কি রকম বলেন তো? 1s2 2s2 2p6, 2p4 তো নরমালি থাকে, কিন্তু এখন সে 2 মাইনাস, তার মানে দুইটা ইলেকট্রন নিচ্ছে 2p6, বুঝতে পারছিস কি? Mg2 প্লাসের ইলেকট্রন বিন্যাসটাও কি এরকম না? N3 মাইনাসের ইলেকট্রন বিন্যাসটাও এরকম, দেখেন এদের সবারই ইলেকট্রন বিন্যাস একই। তাহলে আমাকে একটু বলেন তো এদের আকার কি আলাদা হবে নাকি একই হবে? একই হবে। একই হবে। আলাদাই হবে। হেইস গরু কোথাকার, কেন আলাদা হবে কেন? তো না একই হবে। হ্যাঁ একই হবে না? প্রোটন তো আবার বেশি, তাহলে হ্যাঁ এটাই বলতাম, প্রোটনের তো আকর্ষণটা বেশি হবে। বন্ধুগণ এদের আকার একই হবে বলে মনে হচ্ছে, বাট আসলে একই হবে না। হবে না। কেন হবে না বলেন? প্রোটনটা সবচেয়ে কম হবে, কারণ হচ্ছে ওদের প্রোটন সংখ্যা তো বেশি, আরো বেশি জোরে আকর্ষণ করবে। রাইট, এদের সবার লাস্টের শেলে ইলেকট্রন সংখ্যা একই, শক্তি স্তর সংখ্যা এদের সবার একই, কিন্তু কেন্দ্রে প্রোটন তো বেশি কম আছে। তোরা কি বুঝছিস আমার কথা? এটা একটু বোঝো নাই? না। আচ্ছা আমি একটু বলি, একটা মৌল আঁকি তাইলে টের পাবা। ধরো সোডিয়াম প্লাস, এইটার কেন্দ্রে ইলেকট্রন আছে প্রোটন আছে কয়টা? 11টা না? 11টা প্রোটন, বুঝলাম। বাইরে ইলেকট্রন আছে কয়টা? 10টা ইলেকট্রন। আচ্ছা এবার তুমি দেখো অ্যালুমিনিয়ামেরটা যদি আঁকি, অ্যালুমিনিয়ামের প্রোটন আছে কয়টা বলেন? 13টা। অ্যালুমিনিয়ামের প্রোটন আছে হচ্ছে 13টা। এবার বলেন 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন যে বলে টানে, 13টা প্রোটন যখন 10টা ইলেকট্রনকে টানে তখন কি আরো বেশি কাছে আসবে নাকি দূরে যাবে বলেন? কাছে আসবে না, তাহলে ছোট হয়ে যাবে কি বলেন তো? Na প্লাস নাকি অ্যালুমিনিয়াম 3 প্লাস, কোনটা?
অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম 3+। দ্যাটস ইট। সো আকারের ডিফারেন্স হওয়ার কারণটা হচ্ছে ওই কেন্দ্রে প্রোটন বেশি কম। সবাই কি বুঝেছো আমার কথা? হ্যাঁ। জি আচ্ছা, তাহলে এবার একটু মাথা ঠান্ডা করে বলেন, আগে চিন্তা ভাবনা করে নেন নিজেরা, করে আমাকে বলেন সবচেয়ে সাইজে ছোট হবে কে এখানে? স্যার ক্লোরিনই হবে, হুম, মানে হচ্ছে ক্লোরিন নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে ক্লোরিনটা হবে। নাইট্রোজেন হবে, নাইট্রোজেন। অ্যালুমিনিয়াম। এখানে অ্যালুমিনিয়াম 3+ সাইজে সবচেয়ে ছোট হবে। একটু ভাবো, সবার ইলেকট্রন সংখ্যা কি একই? তো সবার ইলেকট্রন সংখ্যা একই তো? প্রোটন বেশি সবচেয়ে অ্যালুমিনিয়ামের। প্রোটন যার বেশি সেই আকর্ষণটা সবচেয়ে বেশি করতে পারবে। আমার কথা বোঝো নাই হ্যাঁ, বুঝছি। বন্ধুরা? ছেলেরা কেউ বোঝো নাই? বুঝছি। তো আপনি তিনটার মধ্যে ছিলেন, আমি সবগুলোর মধ্যে বলছিলাম। সবগুলোর মধ্যে আকার সবচেয়ে ছোট হবে কার? আমি এটা জানতে চাচ্ছি, সবচেয়ে ছোট হবে কার? বেশি প্রোটন যার থাকবে। আকর্ষণ বেশি হবে। আকর্ষণ বেশি হবে কার? প্রোটন যার থেকে বেশি। প্রোটন যার বেশি, প্রোটন সংখ্যা যার বেশি। বুঝতে পারছিস কি আমার কথা? হ্যাঁ। বুঝে না বন্ধুগণ, সবাই বলো, না বুঝলে বলো, আমি আবার বুঝাচ্ছি। ইলেকট্রন সংখ্যা দেখো সবার একই, শক্তি স্তর সংখ্যা একই। সো প্রোটন যার বেশি হবে ওইখানে টানবে সবচেয়ে বেশি জোরে, যত বেশি টান খাবে তত সাইজ ছোট হয়ে যাবে। তো এখানে প্রোটন সবচেয়ে বেশি কার? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম 3+ সবচেয়ে ছোট। তারপরে বলেন একটু বেশি সাইজে বড় হবে কে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম বলতে হয় না, ম্যাগনেসিয়াম 2+। উই আর নট টকিং অ্যাবাউট ম্যাগনেসিয়াম, উই আর টকিং অ্যাবাউট ম্যাগনেসিয়াম 2+। তারপরে আরেকটু আকার বড় হবে কার বলেন? Na+। তারপরে নিয়ন। নিয়ন। তারপরে ক্লোরিন মাইনাস ফ্লুরাইড আয়ন। তারপরে অক্সিজেন O2-, এটাকে বলা অক্সাইড আয়ন। তারপরে N3-। এইটাকে যদি ফ্লুরাইড আয়ন বলে, এটাকে যদি অক্সাইড আয়ন বলে, তাহলে এটাকে কি বলা উচিত? নাইট্রাইট। নাইট্রাইড আয়ন। নাইট্রাইড আয়ন, ঠিক আছে। আচ্ছা, সো আয়নগুলোরও নাম আমরা একটু একটু করে শিখে ফেলতেছি। সো এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা যেন সবার মাথায় থাকে। আর এখানে তোমরা সিম্পলি একটা চার্জের সিকোয়েন্স খেয়াল করতেছো। জি 3+, 2+, 1+, 0, -1, -2, -3। সো চার্জ দেখে আমরা বলে দিতে পারবো আর কি। ওকে, সো আরেকটা কথা একটু তোমাদের বলে রাখি, মনে রেখো পারলে। যত বেশি ধনাত্মক আয়ন আকার তত কি বলেন, ছোট না বড়? ছোট। আকার তত ছোট, কথাটা একটু মনে রেখো। আচ্ছা, তারপরে চলো দেখো তো এটা কোথায় আসছিল প্রশ্নটা। সাস্টের নাম শুনছো? সাস্ট, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তোমাদের ক্লাস 9-এর জ্ঞান দিয়ে দেখো তো পারো কিনা সলভ করতে। আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক বলেন? আপনারা ভেবে চিন্তে উত্তর দেন, আমি কিচ্ছু বলবো না, আমি চুপচাপ দাঁড়ায় থাকবো। বি নাম্বার বি বইলো না, বাংলাদেশ বলো, আমেরিকা বলো, তাহলে বোঝা হবে না। সিতে কানাডা বলো। বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, কিভাবে দেখা যায়? চার্জের অবস্থা দেখে বোঝা যায়। এটা 3-, এটা 2-, এটা একটা মাইনাস, এটা একটা প্লাস। প্রোটন দেখেও বোঝা যায়। কি দেখে? প্রোটন নাম্বার একটা। ওই আলটিমেটলি একই কথা আর কি। তাহলে হ্যাঁ, ঠিকই আছে, এইটাই হচ্ছে কারেক্ট আনসার। এ বন্ধুরা, তোমরা বুঝছো? 2 জন মাত্র আনসার দিছে, বাকিরা বোঝা নাই। বুঝছি। আরো একটা জিনিস এখান থেকে একটু বুঝে নাও, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেখেছো অপশন কয়টা করে থাকে? মরণ সামনে আছে। বাট তোমার এই ছোট ক্লাসের কনসেপ্টগুলোই যদি রাখা যায়, তাইলে যে তোমার কি হেল্পটা হবে তোমরা জানো না। এই যে আজকেও আমি ফেসবুকে একটা পোস্ট দিছি, পোলাপাইন পাগল হয়ে গেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে যেন সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায়,
ফেলুদা এটার জন্য একটু কথা বলেন প্লিজ, আন্দোলন করেন, আপনি একটু সামনে থাকেন, আপনি মুরব্বী মানুষ, কথা বললে শুনবে। আরে ভাই, প্রথম কথা আমার কথা শুনে কেডা, দ্বিতীয় কথা হইতেছে তোরা ফরস না কেন এটাই বুঝি না। ছোটোবেলার জ্ঞান যখন কেউ ভুলে যায়, 8-এ শেখা জ্ঞান, 9-এ শেখা জ্ঞান, 10-এ শেখা, ইন্টারমিডিয়েটে শেখা জ্ঞান ভুলে যাচ্ছে, অর্জন থাকতেছে না তার মধ্যে, পার্মানেন্টলি থাকতেছে না। তো না থাকার ফলে কি হয়, অ্যাডমিশন টেস্টের সময় যায় না, নাকে মুখে চোখে একসাথে সব শিখতে যায়, তখন হয় কি কিছুই শেখা যায় না। দিন শেষে কি হবে, এই যে কোথাও চান্স পাবে না। সবার ক্ষেত্রে এটা ঘটে তা বলতেছি না, অনেকেই আছে যে ভালো ছাত্র, সারা জীবন চর্চা করছে, ভালো প্র্যাকটিস করছে, বাট কপালের দোষে হয় না, অনেকের আছে, এরকম সংখ্যা খুবই কম থাকে। সো এই জন্য বলি যে তোমরা অর্জন শেখো, আর এই অর্জনটা যেন পার্মানেন্ট হয়, এটার জন্য না লেগে থাকতে হয়, এক জিনিস বারবার দেখতে হয়। এই পর্যায়ে আজকে নিয়ে 3 দিন তোমাদের আমি আঁকাইলাম, তোমাদের সাথে সাথে আমি নিজে হাতে আঁকলাম, আমার এক্সপেকটেশন তোমরাও খাতায় হাতে হাতে আঁকছো আমার সাথে। সো এতবার করে আঁকলে দেখলে একটা জিনিস কেন চর্চা হবে না, কেন অর্জন হবে না, মানে সব কিছুই করা যায় যদি আমরা একটু রাখতে শিখি আর কি। ওকে, এবার চলেন বন্ধনের সাথে তাপের সম্পর্ক, আমরা একটু নতুন একটা জিনিস শিখি। আমাকে একটু বলো, বন্ধন গঠিত হলে শক্তি শোষিত হয় নাকি নির্গত হয় জানো? নির্গত হয়। শক্তি নির্গত হয়। আচ্ছা, কথাটার মানে মনে হয় বোঝো নাই, তাহলে উল্টা করে বললে আমাদের কি হবে? বন্ধন ভাঙা হলে শক্তি শোষিত হয়। যারা বাচ্চারা আছো তারা মনে হয় কথাগুলো বুঝতেছো না। আচ্ছা, আমি একটু বোঝানোর চেষ্টা করি। তোমার 2টা হাত যদি 2টা পরমাণু হয়, 2টা অ্যাটম হয়, তাহলে আমি যখন একটা তালি দিচ্ছি তখন বলেন তো কি হইলো? এখন বন্ধন কি গঠিত হইলো নাকি ভেঙে গেল? গঠিত হইলো। সো এখান থেকে তুমি আপাতত যারা বাচ্চারা আসো 9-এর, তারা এইভাবে চিন্তা করো, এখান থেকে কি শব্দ শক্তি নির্গত হইলো না এটার ফলে? আবার এখানে কিন্তু তাপ শক্তিও নির্গত হয়েছে। তুমি হাততালি দিয়ে দেখো, প্রচুর তাপ উৎপন্ন হয়েছে। না বুঝলে আমার কাছে আসো, ফিটের উপরে একটা দিলে বুঝবা যে হারে খুব গরম হয়ে গেছে ফিটটা, আল্লাহ, বোঝা নাই? তাপ শক্তি নির্গত হবে ওইখান থেকে। সো ব্যাপারটা হচ্ছে এটাই, বন্ধন গঠিত হইলে শক্তি হচ্ছে নির্গত হয়। যেসব ক্ষেত্রে শক্তি নির্গত হয় তাকে আমরা কি বলি জানো? তাপোৎপাদী নাকি তাপহারী বিক্রিয়া? কোনটা? তাপাদি মানে তাপোৎপাদী, তাপ উৎপাদী, একসাথে বলে তাপোৎপাদী, এক্সোথার্মিক রিয়াকশন। আচ্ছা, এখানে যেহেতু এনার্জি অ্যাবজর্বড হয়ে গেছে, তাহলে এখানে আমার সিস্টেমটা ঠান্ডা হয়ে যাবে, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো তাপহারী প্রক্রিয়া আর কি। সো আমি এটার একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ধরো আমার এই যে মোবাইলের কাভারটা লাগানো আছে, এখানে কি বন্ধন গঠিত হয়ে আছে না মোবাইলের সাথে কাভারটা? আচ্ছা, এবার দেখো আমি এটাকে খুলে ফেলবো, এই দেখি, এই খুলে না কেন, দেখি খুলে ফেললাম, এই যে আলাদা করে ফেলছি। এখন আমাকে একটু বলেন তো, এই খুলে ফেলার জন্য কাজ করছে কে, আমি নাকি মোবাইলটা? কে কাজ করলো? আমি কাজ করলাম। তা আমার করা কাজের যে এনার্জিটা ছিল, সেই এনার্জিটা গেল কোথায়? এনার্জি তো ধ্বংস হয় না, কোথায় গেছে? সিস্টেমের মধ্যে অ্যাবজর্বড হয়ে গেছে, ওই সিস্টেমের মধ্যে এনার্জিটা গেইন হয়েছে। আমার কথা কি বুঝেছো? তুমি একটা ইট, ফিজিক্স চিন্তা করো, একটা ইট মাটি থেকে উপরে তুললা, তাইলে কাজ করলো কে, তুমি নাকি ইট? আমি কাজ, তুমি কাজ করছো। তোমার ওই এনার্জিটা গেছে কোথায়? ইটের মধ্যে জমা হয়েছে। কেমনে বুঝবো? প্রমাণ করো তো, ইটের মধ্যে জমা হয়েছে। ছেড়ে দিলে ইটটা কাজ করতেছে। এবার স্মরণ মানে কি, কাজ না? কেউ বোঝা না? তোকে আমি ফিজিক্স পড়াইতে বসছি নাকি? এগুলো তো ফিজিক্সের নর্মাল কনসেপ্ট। আচ্ছা, তাহলে এই ইটটাকে, মোবাইলটাকে আমরা বলতেছি সিস্টেম, ঠিক আছে? এটাকে বলে সিস্টেম, আর তুমি হচ্ছে এজেন্ট, তুমি হচ্ছে পরিবেশ। তাহলে এখন মনে রাখতে হবে, যখনই আমরা কোনো বন্ধন গঠন হইতে দেখব, বন্ধন গঠিত হইলে এখান থেকে এনার্জি কি হবে বলেন তো? নির্গত হবে। আর বন্ধন গঠিত হয়েছিল, ধরো আমি কি দিয়ে উদাহরণ দেখাবো, এই যে পাইছি, দাঁড়াও, এটা চিনো? এটা একটা মার্কার। এখন এইটার সাথে ক্লিপটার কি বন্ধন গঠিত হয়ে আছে না? দেখো বন্ধন গঠিত হয়ে আছে। এখন আমি এই বন্ধনটা ছাড়াচ্ছি, কাজ করলো কে?
আপনি আমি কাজ করলাম, আমি তো এজেন্ট। সিস্টেম হচ্ছে এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? তাহলে আমার করা কাজের যে শক্তি, এই শক্তিটা তো আমার কাছে আর নাই, শক্তিটা কার কাছে গেছে? জিপিতে। সিস্টেমের ভিতরে জমা হয়েছে, এই সিস্টেমের ভিতর জমা হয়েছে। তোমরা কি বুঝছো আমার কথা? ওকে, সো দ্যাট ইজ জাস্ট আ সিম্পল ফিজিক্স। আমার বলার কিছু নাই ভাই, এটা পদার্থবিজ্ঞানের কথা। এখন চলো বন্ধু, আয়নীকরণ শক্তি শিখতে হবে। এই যে দেখো, সংজ্ঞাটা অনেক বড়, বাট কনসেপ্টটা খুবই সহজ। ওদিকে তাকায়ও না, ওদিকে তাকায়ও না, ওদিকে তাকাইলেই মাথাটা ঘুরবে। আমি জাস্ট আজকে হালকা করে একটু বলে রাখবো, আগামী দিনে আমরা ডিটেইল শিখবো, ঠিক আছে? আজকে জাস্ট একটু শুরু করা লাগবে। কি আগে বলো তো আমাকে, তোমরা কি 1 মোল বোঝো? 1 মোল জিনিসটা কি? জি ভাই। কি বোঝো বলো, জি ভাই। কি বোঝো? অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। অ্যাভোগাড্রো সংখ্যার সমান। ভেরি গুড। আমি একটু লিখি। ধরো তোমার কাছে কোনো একটা কিছুর 2 পিস আছে, তাহলে তুমি কি বলো? 1 জোড়া বলতে পারো না? 1 জোড়া। 4 পিস থাকলে তুমি কি বলো? 1 হালি। 1 হালি বলতে পারো। 2 জোড়া। এই জোড়ার নাতি রে। 12টি হইলে কি বলতে পারো? 1 1 ডজন। ডজন। 1 ডজন। 20টি হইলে কি বলতে পারো? 1 কুড়ি। 20 শুনছো কোনোদিন? 20 বলো তো, 20কে ইংরেজিতে কি বলে জানো? 20 20কে ইংরেজিতে 20 বলে। আরে ছাগল রে, বাংলায় বাংলায়। স্কোর বলে। স্কোর, স্কোর। 1 স্কোর, 2 স্কোর। 1 স্কোর মানে 20টা, 2 স্কোর মানে 40টা। এই যে তোমরা ক্রিকেট খেলার সময় বলো না স্কোর বোর্ড, কেন বলে জানো? আগের আমলে, এখন তোমরা যেটা বাউন্ডারি পার করে দিলে বলো ছক্কা মারছে, আগে বাউন্ডারি পার করলে 20 রান হইতো। এ গরুরা বুঝতেছে না আমার কথা। ওইখান থেকে ওই যে বোর্ড, ওই বোর্ডে ঝুলায় রাখতো কতগুলো স্কোর মারছে, এই জন্য নাম হয়ে গেছে স্কোর বোর্ড। এবার আমাকে বলেন, এই যে শব্দগুলো জোড়া, হালি, ডজন, এই শব্দগুলো কি জানো? এইগুলাকে বলে একক। এগুলা কিসের একক বলেন তো আমাকে একটু? এইগুলো হচ্ছে পিস সংখ্যা গণনার একক। পিস সংখ্যা বুঝো? কত পিস আছে। ধরো তোমার কাছে যদি 4 কেজি চাল থাকতো, তাহলে তুমি কি বলতে পারতে 1 হালি চাল আছে? তা তো বলা যাইতো না। তার মানে হচ্ছে এখানে অবশ্যই পিস হওয়া লাগে। টি, এত টি, এত টি, এত টি, এরকম টি হওয়া লাগবে। সো এই এককগুলোর সুবিধা কি? বড় বড় সংখ্যা ছোট হয়ে যায়, বড় বড় সংখ্যা ছোট হয়ে যায়। তোমার কাছে 60টা বন্ধু আসছে বাসায় বেড়াইতে তোমার জন্মদিন উপলক্ষে, তুমি বলতে পারো আম্মুকে কি বলতে পারো? 5 ডজন বন্ধু আসছে। তাহলে আম্মু ভয় পাবে না, তাই না? 5 ছোট একটা সংখ্যা, কেন? ডজন ব্যবহার করা হয়েছে। সো একইভাবে কেমিস্টরা যে কাজটা করে, এটা চালাকি করে, সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23t। এটা কিন্তু টি হওয়া লাগবে, টি ছাড়া অন্য কিছু হইলে হবে না। এত টি হইলে তাকে তারা কি বলে বলো তো আমাকে একটু? 1 মোল। সো মোল জিনিসটা হচ্ছে এইটা। এখন এখানে আমি একটা অন্যায় করছি, সেই অন্যায়টা হচ্ছে এরকম বাংলায় লেখা যাবে না, বিকজ দ্যাটস অ্যান ইউনিট। এটা একটা সায়েন্টিফিক ইউনিট, এটাকে অবশ্যই ইংরেজিতে MOL দিয়ে লেখা লাগবে ঠিকঠাক মতো। সো মোল নাম্বার কিছুই না, কত পিস আছে সেটাকে একটা এককে কনভার্ট করা। জাস্ট লাইক তুমি যখন তোমার, হ্যাঁ আমাদের বই 6.023 ওই তোমাদের বইতে এটা ভুল লেখছে। আন্তর্জাতিক নিয়মে বর্তমানে এটা চেঞ্জ হয়েছে, এটা 6.022। এটা 2019 সালে চেঞ্জ হয়েছে। এত বছর ধরে আমি কথা বলছি, মানুষ আমার পাগল বলছে। এখন ইন্টারমিডিয়েটের বইটা চেঞ্জ হয়েছে, সবাই আমার কথা ভুলে গেছে যে এই লোকটাই বলছিল প্রথম আর কি। যাই হোক, বাঙালি এরকম বলদ আর কি। এখন ঘটনা হচ্ছে, তোমরা গুগল করেও দেখবা অ্যাভোগাড্রো নাম্বার কত। নাম্বারটা হচ্ছে 6.022, নট 023। ওকে, সো এই নাম্বারটাকে আমরা বলি অ্যাভোগাড্রো নাম্বার আর কি। এই নাম্বার কোত্থেকে আসছে, কেমনে আসছে, এগুলো অনেক পরের ডিসকাশন, বড় হয়ে জানবা আস্তে আস্তে। সো মোল নাম্বারটা হচ্ছে, হ্যাঁ জিনিস দুইটা আলাদা। MOL একটা জিনিস আর MOLE আর একটা জিনিস। আমি হালকা করে একটু লিখি, আজকে তো ডিটেল ডিসকাশনে যাব না, জাস্ট জেনে রাখো। MOLE এটাকে বলি আমরা রাশি, আর MOL যেটা, এটা হচ্ছে ইউনিট, একক। বোঝো নাই মনে হয়? মানে ধরো তুমি যখন লেখো কোনো একটা অবজেক্টের ম্যাস M = ধরো লেখছো 5 কেজি, তো এখানে আমাকে একটু বলেন তো এই কেজি জিনিসটা কি? ইউনিট। এটা হচ্ছে ইউনিট, একক। আর এখানে এম জিনিসটা কি বলেন তো? ভর প্রকাশক রাশি। সো ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। MOLE যেটা, এটা হচ্ছে রাশি মূলত, আর MOL যেটা, এটা হচ্ছে ইউনিট। ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো তোমার কাছে ধরো এরকম 1টা 2টা 3টা 4টা করে পরমাণু আছে। কয়টা পরমাণু আছে?
1 মোল পরমাণু নেওয়া লাগবে। নিয়মটা হচ্ছে 1 মোল পরমাণু নেওয়া লাগবে, ইচ্ছা মতো নিলে হবে না। যারই আয়নীকরণ শক্তি বের করতে চাও বা আয়নীকরণ বিভব বের করতে চাও সেই পদার্থের 1 মোল পরমাণু নেওয়া লাগবে। এখন পরমাণুগুলো না অ্যাটাচড থাকা যাবে না, বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, আলাদা হয়ে যেতে হবে। যেমন ধরো আমাকে একটু বলো তো, আমার হাতে এই যে লাঠিটা তোমাকে ফিটানোর জন্য আইনছি, যেটা ফিটের উপরে ভাঙার জন্য, এটা কিসের কোন ধাতুর তৈরি জানো? এটা কোন মৌলের? অ্যালুমিনিয়াম। এটা অ্যালুমিনিয়ামের। আমাদের পর্দার দরজা জানালার পর্দার লাঠি আমি খুলে রাখছি, তোমাকে ফিটানি লাগে মাঝে মধ্যে, এই কারণে আর কি। এখন এই যে অ্যালুমিনিয়ামের পরমাণুগুলো এখানে বলেন তো অ্যাটাচড নাকি বিচ্ছিন্ন অবস্থায় আছে একজন আরেকজনের সাথে? অ্যাটাচড আছে, একজন আরেকজনের সাথে সংযুক্ত। এইভাবে নেওয়া যাবে না, কি করতে হবে তাহলে? এটাকে তাপ দিতে হবে। এটাকে তাপ দিলে কি হবে জানো? পরমাণুগুলো আলাদা আলাদা হইতে শুরু করবে, দূরে দূরে যাওয়া শুরু করবে। ওই যে প্রথম অধ্যায় পড়ছো না, প্রথম না দ্বিতীয় অধ্যায় কি জানি, পদার্থের অবস্থা। সো এখন তরল হয়ে গেলে তখনও তো পরমাণুগুলো সংযুক্ত থাকে, তাহলে তরল হইলেও হবে না, আরও তাপ দিয়ে কী করা লাগবে বলো তো? গ্যাসীয় অবস্থায় নেওয়া লাগবে। তো সংজ্ঞাটা এই কারণে কি বলছে দেখেন, গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন। কথাটা শুরুই করছে কি দিয়ে? গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন কোনো মৌলের কতগুলো পরমাণু নিতে হবে? 1 মোল। তাহলে আমি ধরো অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি বাইর করতেছি, তাহলে বলুন তো অ্যালুমিনিয়াম এখান থেকে কতটুকু কেটে নিতে হবে বলো তো আমাকে একটু? 1 মোল কেটে নিতে হবে। এখন 1 মোল কখন হবে কেমনে বুঝবো? ওর আণবিক ভরের সমান 27 গ্রাম। শিখছো? আণবিক ভরের সমানে 1 মোল থাকে। গত চ্যাপ্টারের জিনিস মনে হয় নাকি তার আগের চ্যাপ্টারে কি জানি ভুলে গেছি আর কি। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে 1 মোল পরমাণুর প্রত্যেকের কাছ থেকে আমরা ইলেকট্রন বের করে নিয়ে যাব। তাহলে বলেন তো কোনো একটা পরমাণুর কাছ থেকে ইলেকট্রন একটা করে বের করে নিয়ে গেলে তাদের সবার মাথার উপরে কি চার্জ হবে? প্লাস নাকি মাইনাস? প্লাস হবে। কয়টা করে প্লাস হবে বলো? কয়টা করে প্লাস হবে? একটা করে প্লাস হবে, একটা করে। সবার কাছ থেকে একটা করে ইলেকট্রন বের করলে সবার কাছে একটা করে প্লাস চার্জ সৃষ্টি হবে। এখন ওই ইলেকট্রনটাকে কত দূরে নিবা বলো তো? ওর কাছ থেকে অল্প একটু দূরে সরাইলে কাজ হবে না, অল্প একটু দূরে সরাইলে কাজ হবে না। নিয়মটা হচ্ছে ওই মৌলের কাছ থেকে ইলেকট্রনটা অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। এখন এই অসীম দূরত্ব কথাটার মানে বুঝো? মানে হচ্ছে এত দূরে নিয়ে যেতে হবে যে ও আর ফেরত আনতে পারবে না ইলেকট্রনটা, এইটাকে বলে অসীম দূরত্ব। তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই। এই শব্দটা তোমরা কি ফিজিক্সে আগে শুনছো? অসীম দূরত্ব। হ্যাঁ, কিন্তু এখানে তো আমাকে শেখায় নাই, আমরাও মুখস্থ করছি। এগুলো একটু শিখবা, এগুলো ফিজিক্সেই ভালো শেখা যায়। অসীম দূরত্ব মানে আবারও বলতেছি, ধরো তোমার টেবিলের উপরে কলম ছিল, তা তোমার সাথে আমি একটা সওদা করছি, একটা ব্যবসা করছি। এই কলম কয় টাকা দিবি? তুই কিছু 10 টাকা, আমি কইছি 8 টাকা দিবি? তুমি বলছো আচ্ছা ঠিক আছে দেন। তোমার 8 টাকা দিলাম, দিয়ে তোমার কাছ থেকে নিয়ে তোমার টেবিলের পাশে একটু রেখে দিছি। ওটা তোমার কাছ থেকে নেওয়া হইলো না, কারণ কি? আমি একটু পরে এখান থেকে গেলে তুমি আবার ওটা নিয়ে পকেটে ভরে রাখবা, আর একজন আসলে বেচবো না। এটা অসীম দূরত্বে নেওয়া হয় না। অসীম দূরত্ব মানে এমন দূরত্বে নিব যেখানে তোমার আর আকর্ষণ বল কাজ করবে না, তুমি চাইলেও এটার ফেরত নিতে পারবা না আমার কাছ থেকে। বুঝছেন আমার কথা? ওকে, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে কি, কোনো মৌলের 1 মোল পরমাণু নিব, কি অবস্থায় নিব? গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন। ঠিক আছে? নিয়ে প্রত্যেককে আমার কি করা লাগবে বলেন তো? তাপ দেওয়া লাগবে নাকি ও তাপ ছেড়ে দিবে? কি করলে ইলেকট্রন ছাড়বে বলেন? তাপ দেওয়া লাগবে। কেন তাপ দেওয়া লাগতেছে কারণটা কি কেউ এক্সপ্লেন করতে পারবা? কেন আমার তাপ দেওয়া লাগতেছে? কারণটা হচ্ছে দেখো তো, পরমাণুর সাথে ইলেকট্রনটা কি সংযুক্ত অবস্থায় আছে না? বন্ধন গঠিত হয়ে আছে। তুমি কি চাচ্ছ? বন্ধনটা ছিন্ন করে ভেঙে চুরে ওইখান থেকে ইলেকট্রনটা বের করতে। তাহলে বলেন বন্ধন ভাঙতে হলে সিস্টেম কি করে বলেন তো? শক্তি শোষণ করে না? ভুলে গেছি এরা সব। এই যে বন্ধন গঠিত তো আর এখানে হচ্ছে না, বন্ধন তো গঠিত হওয়া ছিল। আমি কি করতেছি? ইলেকট্রনটাকে অসীম দূরত্বে সরায় নিচ্ছি। সরায় নিতে গেলে আমার তাপ দেওয়া লাগবে, বোঝা না? আচ্ছা, তাহলে আমরা তাপ বুঝতেছিস কি বাবা? একজন বুঝলে হবে না, বাকিরা বুঝতেছিস তো? আচ্ছা, তাহলে আমরা তাপ দিব। তাপ দিলে যখনও একটা একটা করে ইলেকট্রন সবাই ছেড়ে দিবে, তাহলে সবাই একক ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়নে পরিণত হবে। এই কাণ্ডটা করার জন্য যে পরিমাণে হিট তোমার দেওয়া লাগলো, ওই হিটের অ্যামাউন্টটাকে বলি আমরা ওই মৌলের আয়নীকরণ শক্তি। বুঝেছো? তাহলে সংজ্ঞাটা কীরকম হবে? গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন কোনো মৌলের 1 মোল পরমাণুকে তাপ দিয়ে প্রত্যেকের বহিঃস্থ স্তর থেকে একটা করে ইলেকট্রন নিয়ে যাব। তুমি কখনোই কাজ করতে পারবা না যে এই মৌলটারে পাইছি আমি
ধরো এই পরমাণুটাকে পাইছি, এর কাছ থেকে 5টা ইলেকট্রন নিয়ে চলে গেলাম, তাহলে পাশের 4জন ইলেকট্রন না ছেড়ে দিয়ে আরামে বসে আছে চুপচাপ, যে আমাকে দেয়া লাগবে না, ও তো দিয়েই দিছে। এই কাজ করা যাবে না, কিন্তু প্রত্যেকের কাছ থেকে একটা করে ইলেকট্রন বের করতে হবে, ঠিক আছে? সো প্রত্যেকের কাছ থেকে একটা করে ইলেকট্রন বের করে অসীম দূরত্বে নিয়ে গেলে একক ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়নে পরিণত হবে। এই কাণ্ডটা করার জন্য আমার যে পরিমাণ হিট টোটালি অ্যাবজর্বড হবে, শোষণ করবে সিস্টেম, ওই শোষিত শক্তিটাকে আমরা বলবো এই মৌলটার আয়নীকরণ শক্তি। সংজ্ঞাটা পড়ে দেখেন, ওই কথাগুলোই লেখা আছে। এই যে গ্যাসীয় অবস্থা বিচ্ছিন্ন কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রত্যেকটি থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্ব অপসারণ করে একক ধনাত্মক চার্জযুক্ত 1 মোল আয়নে পরিণত করার কথা বলছে। 1 মোল আয়নে কেন বললো? ইনিশিয়ালি কয়টা পরমাণু ছিল? 1 মোল। তাহলে ইলেকট্রন সবার কাছ থেকে একটা করে নিছি, তাহলে আমার আয়ন তৈরি হবে কয়টা? 1 মোলই তো তৈরি হবে। আচ্ছা, 1 মোল আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি, এই যে পরিমাণ শক্তি সিস্টেম কি করে দেখেন তো? শোষণ করে। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা লাগে যে শোষণ করে নাকি বিকিরণ করে, তাকে ওই মৌলের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি বলা হয়। সবাই কি বুঝাছো বন্ধু আসলে? আচ্ছা, এটা বুঝলে এবার আমাকে একটু তাড়াতাড়ি বলো, এই ছকটা পূরণ করো। কমে যায়। পরমাণুর আকার যদি বড় হয়, পরমাণুর আকার যদি বড় হয়, তার মানে তুমি এখন 2টা পরমাণু নিয়ে কল্পনা করো, একটা ছোট পরমাণু আর একটা ধরো বড় পরমাণু আছে তোমার কাছে, 2টা পরমাণু। এদের মধ্যে কোনটা নিয়ে কথা বলতেছি বলেন? এ না বি? কোনটা? বিটাকে নিয়ে আমি কথা বলতেছি। তো বি মৌলটার ক্ষেত্রে বলো আয়নীকরণ শক্তির মান কি? এ এর বেশি হবে নাকি বি এর বেশি হবে? এর বেশি। কেন বি এর কম হবে কেন বলেন? কারণ বি এর রেডিয়াস বড়, রেডিয়াস বড়, বা অ্যাট্রাকশন ফোর্স কম। ব্যাসার্ধ যেহেতু বড়, তাহলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ শক্তিটা কম, তাহলে তুমি ওকে অল্প তাপ দিলে ইলেকট্রনটা ফুস করে ছেড়ে দিবে। তাহলে আমাদের কি বলা লাগবে? পরমাণুর আকার বড় হলে আয়নীকরণ শক্তির মান কি হয় বলেন তো? কমবে, কম হবে। এবার বলেন এই মৌলটা তাহলে, এই বি এর কথাই বলতেছি, কিন্তু এই একই মৌলের কথা বলতেছি, এই বি মৌলটা তাহলে ধাতু হিসাবে সক্রিয় হবে নাকি নিষ্ক্রিয় হবে বলো তো? কেন? কারণ ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন দান করা। তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারবে। যে পরমাণুটার আকার বড় সে তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়বে। যদি ইলেকট্রন তাড়াতাড়ি ছাড়ে তার মানে হচ্ছে ধাতু হিসাবে সক্রিয়। আমি আবারও বলছি, যে কোনো সময় সক্রিয়তা নিষ্ক্রিয়তা চিন্তা করতে গেলে যার বাচ্চা কাঁদতেছে তার একটু থামাও বাবা, ইয়ামিন আবরার। হ্যাঁ, কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। ও, যে কারোর সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে যখনই আমরা ভাববো, এরপর থেকে আমাদের প্রায় এই টাইপের কথাবার্তা হবে যে অ্যাসিডটা কি সক্রিয় কিনা, ক্ষারটা কি সক্রিয় কিনা। সবসময় আগে ভাববা ওর চাকরিটা কি, ওর কাজটা কি, বুঝিস? যে কারোর কাজ, আচ্ছা যেমন ধর আমাকে একটু বলতো, একজন টিচারের কাজ কি? কথা বলা নাকি কথা শোনা? দোনোটাই তার কাজ। আমি যদি তোকে কথা না শুনতাম, যে কারোর কোনো প্রশ্ন নেই না আমি, তাহলে কি ভালো টিচার? তাও তো ভালো লোক না। সো ব্যাপারটা হচ্ছে যে তার কাজ দুইটাই, কিন্তু মোস্টলি তার কাজ হচ্ছে কথা বলা। একজন টিচারের মেইন কাজ হচ্ছে কথা বলা। এখন ধর এক লোক কথা কয় না, সে কি ভালো টিচার? সে ক্লাসে এসে পকেটে হাত দিয়ে দাঁড়ায় থাকে, সবার দিকে তাকায়, মানে এরকম তোর বোবার মতো সে অভিনয় করে, সে তো ভালো ভালো টিচার না তো। অথচ ওই লোকটাই যদি স্টুডেন্ট হইতো তাহলে কিন্তু বলা লাগতো যে খুব ভালো স্টুডেন্ট, কথাই কয় না, সে খালি শোনে, সবার কাছ থেকে শোনে। সো ব্যাপারটা এরকম আর কি। অ্যাসিড হোক, ক্ষার হোক, ধাতু হোক, অধাতু হোক, জারক হোক, বিজারক হোক, হোয়াট এভার দ্যাট ইউ আর ডিসকাসিং অ্যাবাউট, সবসময় আগে চিন্তা করবো ওর ফাংশনটা কি, ওর কাজটা কি আসলে। সো আমি জিজ্ঞাসা করছি ধাতু হিসাবে সক্রিয়তা কেমন হবে, ভেবে চিন্তে বলেন। এই মৌলটার কথা বলতেছি, এ কি ধাতু হিসাবে সক্রিয় হবে ওইটার চেয়ে, নাকি বি কম সক্রিয় হবে বলো? কেন কেন? প্রথম কথা আবারও বলতেছি, তোমার বলা উচিত ধাতুদের কাজ হচ্ছে ইলেকট্রন দান করা, বোঝো নাই? আগে এই ফাংশনটা মনে করায় দিবা, তুমি নিজেও মনে করবা যে ওর কাজ কি। ধাতু হিসাবে সক্রিয়তা মানে কি? ইলেকট্রন দান করা। সো ও যেহেতু পরমাণুর আকার বড়, নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কম ওই ইলেকট্রনটার, তাহলে অল্প তাপ দিলে ইলেকট্রন সহজে চলে যাবে, তাহলে ধাতু হিসাবে সে সক্রিয় হবে আর কি। সো এই কথা তিনটা একটু মনে রাখতে হবে আপনাদের। তাহলে আমাকে একটু বলেন তো, আমাদের যে ধাতুগুলা ছিল ওস্তাদরা 1 নাম্বার গ্রুপে, মনে পড়ে কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম।
বলেন তো এইখানে সবচেয়ে সক্রিয় ধাতু কোনজন? লিথিয়াম। ফ্রান্সিয়াম। না, ফ্রান্সিয়াম। বলো উপর থেকে নিচে সক্রিয়তা কি হচ্ছে, বাড়তেছে নাকি কমতেছে বলেন? বাড়তেছে। বাড়তেছে। তাহলে উপর থেকে নিচে কি হিসাবে সক্রিয়তা বলেন তো? ধাতু হিসেবে। ধাতু হিসেবে সক্রিয়তা, সক্রিয়তা বাড়ছে। আর অন্যদিকে বলা যায়, আমি যদি বলতাম যে আয়নীকরণ শক্তি কি হচ্ছে বলেন তো? কমবে। কমতেছে। তাহলে আয়নীকরণ শক্তি কম হওয়ার মানেই কিন্তু সক্রিয় ধাতু। কেউ বোঝে না আমার কথা? বুঝছি। মস্তিষ্কে রাখা লাগবে। শোনো, তোমরা যেরকম বুঝতেছো এর চেয়েও ভালো অনেকে বোঝে, কিন্তু লাভ হয় না। মনে রাখতে না পারলে বুঝে কোনো লাভ নেই। চর্চা করো, মাথার মধ্যে বসায় ফেলো যে আয়নীকরণ শক্তি জিনিসটা কি ছিল। আয়নীকরণ শক্তি মানে ওকে কি পরিমাণে হিট দিলে, কতখানি হিট দিলে ও ইলেকট্রন ছাড়তে রাজি হয়। তো ওর যদি কম হিট দিলে ইলেকট্রন ছাড়তে রাজি হয়, মানে তো ও ভালো ধাতু হিসাবে ভালো, কারণ ধাতুর কাজই তো ইলেকট্রন ছাড়া। এই জিনিসটা সামহাও মাথার মধ্যে গল্প আকারে ঢুকায় ফেলো, ঠিক আছে? ওকে, সো এইটা ছিল আজকে। আয়নীকরণ শক্তির কি একক আছে, বা থাকলে কি তার জুল? হ্যাঁ, কারণ আসলে যে পরিমাণে শক্তি তুমি তাকে দিচ্ছ, বোঝো নাই? আয়নীকরণ শক্তির একক হচ্ছে জুল, না কিলো জুলে মাপে নরমালি। আচ্ছা হইলো, জুল কিলো জুল একই কথা। জুল পার মোল, পার মোল, কারণ হচ্ছে প্রতি মোলের জন্য এনার্জি অ্যাবজর্বড হচ্ছে, বোঝো নাই? ওকে, সো আজকে আর পড়াশোনা করছি না। বলো। ক্লোরিন হিসেবে আমরা জানি যে ক্লোরিন অধাতু হিসেবে একদম সবচেয়ে ভালো। হ্যাঁ। তাহলে এখানে ফ্রান্সিয়ামকে যদি আমরা ধাতু হিসেবে অনেক ভালো বলি, কিন্তু আমরা যদি সাধারণ যৌগতে ফ্রান্সিয়ামের যেমন সোডিয়াম ক্লোরাইড বা মানে এটা কেন তাইলে আমরা যদি দেখি যে ক্লোরিন সবসময় বিক্রিয়া আসলে ঘটনা হয়েছে কি, তোমার বইতে, আমার বইতে সেই যৌগ নিয়েই বেশি কথা থাকে যে যৌগগুলো বাস্তব জীবনে কাজে লাগে বেশি, বোঝো নাই? সো সোডিয়াম ক্লোরাইড এত পরিচিত একটা যৌগ, যেটা তুমি না খাইলে মানুষ তোমাকে বলে নিমক হারাম। এই জন্য তোমাকে সোডিয়াম ক্লোরাইড নিয়ে অনেক কথা বলে, ঠিক আছে? আর আরও একটা মজার কথা শুনে রাখো, এখানে আসলে ফ্রান্সিয়ামকে যে সবচেয়ে শক্তিশালী ধাতু বলবো আমি তা না, কারণ ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তো ও নর্মাল বিক্রিয়া করে না, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা সবচেয়ে সক্রিয় ধাতু হিসাবে পাবো সিজিয়ামকে। সিজিয়াম প্রচুর সক্রিয়, যার কারণে আবার ঝামেলা কি জানো? এই ঝামেলা বলে দেয় আর কি। কে করলি প্রশ্নটা, নাম কি? ইয়ামিন আবরার। ওকে, সো সিজিয়ামের ঝামেলা কি? শুধু সিজিয়ামের না, সক্রিয় মৌলগুলোর ঝামেলা কি? কথা সত্য যে তারা বিক্রিয়া করার জন্য খুবই উন্মুখ হয়ে থাকে, বোঝো নাই? উন্মুখ বোঝো? আচ্ছা, কিন্তু তাদের হ্যাঁ, কিন্তু তাদের আবার একটা কাহিনী আছে। কাহিনী কি শুনবা? একবার যদি করে ফেলে ওইটা আর ভাঙতে চায় না, ওইটা মারাত্মক শক্তিশালী হয়। মানে ধরো ইয়ামিন আবরারের নানা খুবই বিয়ে পাগল বুড়ো, হ্যাঁ ধরে নাও। তো নানা তো আমার ছাত্র ছিল, তো আমার কাছে এসে খালি বলতো যে ভাই কয়দিন পরে ম্যাট্রিক পাস করবো, বিয়ে করাই দিবেন? তাই বলে একটা থাপ্পড় দিব, পর ইন্টারে ওঠ, কলেজে ওঠ। তারপরে পরে এইচএসসি পাস করার আগে বললো ভাই আর কয়দিন পরেই তো ইন্টার পাস হবে, আমার বিয়ে করাই দেন, ঠিক আছে? আমি বললাম এই আগে ভার্সিটিতে ভর্তি হ। তো এরকম আর কি, সে পাগল, প্রচুর বিয়ে করার পাগল। এখন এইভাবে ধরে একদিন বিয়ে করাই দিলাম, চাকরি বাকরি ভাইলে ব্যবসা বাণিজ্য শুরু করলে এবার বিয়ে করাই দিলাম। এই যে বিয়ে পাগলা বুড়ো ছিল, তাকে একবার যদি বন্ধন করায় দাও, ওই বন্ধন আর ভাঙে না। তোমরা আমার কোনো কথা বোঝো না। যারা সক্রিয় মৌল তারা একবার বন্ধন করলে আর বন্ধন ভাঙতে চায় না। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি যে বলতেছো সিজিয়াম ফ্রান্সিয়াম যদি এতই সক্রিয় মৌল হয়, তাহলে তাদের যৌগ টৌগ আমরা বই খাতাপত্রে তেমন একটা দেখি না কেন? প্রথম কথা হচ্ছে ওই মৌলগুলো যাদের সাথে যৌগ আকারে থাকে সেই যৌগ ভাঙতে চায় না। সো যার রসায়ন আমাদের কাজে লাগে কম। সোডিয়াম রিলেটিভলি ওই দিক দিয়ে পারফেক্ট একটা জায়গায় আছে, সোডিয়াম পটাশিয়াম, যাদের যথেষ্ট সক্রিয়তা, কিন্তু আবার এত বেশি সক্রিয়তা না যে একবার যৌগ গঠনগুলো আর ভাঙতে চাবে না, ঠিক আছে? সো এই আর কি। যাই হোক, সো এখন শোনো আজকের স্লাইডে, আজকের পড়াশোনা মূলত এই পর্যন্তই হইলো আমাদের। বুঝি নাই কি? সিজিয়াম যৌগ গঠন করলে মানে যে পরিমাণ মানে ভাঙতে পারবে, যে পরিমাণ হিট দিলে ওই পরিমাণ হিট কি
পৃথিবীতে উৎপন্ন করা পসিবল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা করা যাবে, তাতে কোনো সমস্যা নেই, মানে ওটা করাই যায়, কোনো ব্যাপার না। আচ্ছা, সো এইবার দেখো এই আয়নীকরণ শক্তি সম্পর্কিত বেশ কতগুলো প্রশ্ন দেওয়া আছে এখানে, ঠিক আছে, যে সোডিয়াম আর পটাশিয়ামের আয়নীকরণ শক্তি তুলনা করো, কার বেশি হবে কার কম হবে, এগুলো নিয়ে একটু তোমরা ভাববা। সোডিয়াম ম্যাগনেসিয়ামের আলোচনা, তারপরে আছে কি নাইট্রোজেন অক্সিজেনের আয়নীকরণ শক্তির তুলনা, এগুলো কিন্তু পরীক্ষা আর এই জায়গায় আবার কি আনসার দিয়ে দিছে, কি বিপদ। আচ্ছা, আর্সেনিক সেলেনিয়ামের তুলনা, এই প্রত্যেকটা তোমরা ভাববা যে কি হইতে পারে, নিষ্ক্রিয় গ্যাস সমূহের আয়নীকরণ শক্তি কেমন হবে, হ্যাঁ, তারপরে এই যে ওভারঅল সার্বিক বিবেচনায় সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার হবে, এগুলো নিয়ে ভাববা। আগামী দিন ক্লাসে আমাদের আলোচনা হবে। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে 6 তারিখে ইনশাআল্লাহ। 6 তারিখ। স্যার আরেকটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমি আমাদের একটা কেমিস্ট্রি টিচার শুনি যে উনি বলে 118টা মূলত আমরা তিনটা ভিত্তিতে ক্লাসিফাই করতে পারি, ধাতু, অধাতু এবং অপধাতু। এদের মধ্যে 94টা হচ্ছে ধাতু, অপধাতু হচ্ছে 6টি। তো উনি বলে যে অ্যাস্টাটিন এবং টেনেসাইন এই দুইটা ধাতুর মধ্যে ফেলে যদি ওরা হ্যালোজেনের মূল হয়, মানে এটার কারণটা কি? কিসের মধ্যে ফেলে? অ্যাস্টাটিন এবং টেনেসাইনের যে এই দুটো হ্যালোজেনের মূল, এই দুইটা হচ্ছে উনি অধাতুর মধ্যে ফেলে। তো অ্যাস্টাটিন আর টেনেসাইন সরি ধাতুর মধ্যে, ধাতু। ও তাই বল। আচ্ছা, যে কোনো মৌল যখন আকারে অত্যাধিক বড় হয় তখন তাদের ইলেকট্রন ছাড়ার প্রবণতা অনেক বাড়ে, যখন ইলেকট্রন ছাড়বে তখন তো তাকে ধাতু বলা লাগবে। আর ধাতু হইতে গেলে তার আরও কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। আর আরও একটা জিনিস জেনে রাখো, তুমি যদি বলো যে মৌল আসলে যত প্রকার সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, খেয়াল করে দেখো, এই তুমি ক্লাস 8-এ থাকতে বলতা মৌল আসলে 2 প্রকার, ধাতু আর অধাতু। এখন 9-10-এ উঠে আবার একটু পাকনা গজাইছে, তুমি আবার এখন শিখছো ধাতু, অধাতু, অপধাতু। তোমার এখনই আমি একটা নতুন আইডিয়া শিখাই দিচ্ছি। অর্ধধাতু বলে একটা ব্যাপার তোমাদের বইতে নাম লেখা আছে, ওরা না বুঝেই লেখছে আর কি, ইংরেজিতে এটাকে বলে হাফ মেটাল। আমার কথা মনে হয় বুঝো নাই। স্যার অর্ধধাতু আর অপধাতু কি সেম না? না, ইংরেজিতে লিখে দিচ্ছি, গুগল সার্চ করে শেখো, তখন আমার কথার মর্ম বুঝবা। ধাতুর ইংরেজি কি বলেন? মেটাল। অধাতু? নন মেটাল। নন মেটাল। আচ্ছা, অপধাতু বল? এগুলাকে বলে সেমি মেটাল। এর আর একটা নাম হচ্ছে মেটালয়েড। মেটালয়েড। আচ্ছা, এবার আর একটা জিনিস শেখো, অর্ধধাতু। তোমাদের বইতে যদিও বলছে অপধাতু আর অর্ধধাতু একই জিনিস, আসলে আলাদা জিনিস। এগুলোকে বলা হচ্ছে হাফ মেটাল। গুগল সার্চ করে দেখো, উইকিপিডিয়ার লিঙ্কে পাবা। সো এখন তোমার আমি এইটা কয়ে দিলাম, এবার আজকে যে স্যারের সাথে আবার মারামারি শুরু করে দাও যে স্যার এটা আবার কি। সো এখন আসলে এর বাইরেও মৌল আছে। হ্যাঁ, তো এখন ইট ডিপেন্ডস আপন কোন বয়সের বাচ্চার সাথে কথা বলছি। ধরো তোমার সাথে আমি যদি এখন ব্যান্ড থিওরি নিয়ে কথা বলা শুরু করি, যে ব্যান্ড থিওরি দিয়ে মূলত এদেরকে ডিফারেন্সিয়েট করে, আলাদা করে, হ্যাঁ, তারপরে ডোমেইন তত্ত্ব, তুমি আর এগুলো বুঝবা না। সো এই জন্য থাক, আপাতত আমরা ওই আলোচনার দিকে না যাই, ঠিক আছে? আর এরকম ভালো ভালো প্রশ্ন যার যা আছে গ্রুপে করো, আমি বুঝে শুনে তারপরে ক্লাসে সবগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো নিয়ে আলোচনা করবো তা না, মানে যখন যেটা দরকার হবে যে এই আলোচনাটা দরকার। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিন ক্লাস হবে কবে? 6 তারিখে ইনশাল্লাহ, সন্ধ্যা 7:30টায়। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে।